রাত তখন প্রায় 11টা বাজে। ঘরটা ফুলে ফুলে সাজানো আছে। লাল গোলাপের পাপড়ি বিছানার চারপাশে ছড়ানো। মৃদু আলোয় পুরো ঘরটা একটা অন্যরকম আভা ছড়াচ্ছে। বাইরে বিয়েবাড়ির শেষ মুহূর্তের কোলাহল প্রায় থামতে থামতে এসেছে। ভিতরে দুজন মানুষ, একজন নতুন বর, একজন নতুন বউ। মাহির দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে, হাতে এখনও শেরওয়ানির ওড়না ঝোলানো। চুলগুলো সামান্য এলোমেলো, চোখে একটা অদ্ভুত ভাব। না রাগ, না কষ্ট, না আনন্দ, ঠিক বুঝতে পারছে না সে। শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মাথার ভিতর। আর বসে যে বসে আছে তার নাম ইরা। ইরা বসে আছে বিছানার এক কিনারায়, লাল বেনারসি শাড়িতে। তাকে দেখতে অসাধারণ লাগছে, কিন্তু মুখে কোনো হাসির মিষ্টি ভাব নেই। ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা, চোখের ভাবে দূরত্ব বজায় রেখেছে। মাহির ইরার দিকে একটু এগিয়ে আসে, গলা পরিষ্কার করে বলে, ম্যাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? ইরা চোখ তুলে তাকায় মাহিরের দিকে। ভ্রু ভ্রু সামান্য কুঁচকে যায়, তারপর বলে, কি কথা? ইয়ে, মানে ম্যাম, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? ঘরে একটা নীরবতা নেমে আসে। বাইরে হতে দূরে কোথাও থেকে অন্য কারো বিয়ের গান ভেসে আসছে, কিন্তু এই ঘরের ভিতরে সে গান পৌঁছয় না। এরা কিছুক্ষণ চুপ থাকে, তারপর সোজা মাহিরের চোখে তাকিয়ে বলে, বাবার থেকে সব সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য। মাহির থমকে যায়, মুখে কথা আসে না। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলে, মানে আপনার বাবা আপনার জন্যই তো সব করেছে, তাই না? তাহলে সম্পত্তির জন্য বিয়ে কেন করতে হলো? ঠিক বুঝলাম না। এরা একটা দীর্ঘশ্বাস ফেলে, বিছানা থেকে উঠে জানালার কাছে চলে যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা বলেছিল বিয়ে না করলে আমাকে তার বিজনেসের ভাগ দেবে না। তবে শোনো, এটা শুধু বিজনেসের জন্য না, এর পিছনে আরও কিছু কারণ আছে, তবে সেটা এখন বলবো না। মানে আপনি আমাকে শুধু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, একটা মানুষ হিসেবে না, একটা টুল হিসেবে। জাস্ট সব কিছু পাবার জন্য বিয়েটা নাটক ছিল। ইরা ঘুরে তাকায়। মাহিরের কথাতে ইরা চোখের মুখে রাগের ভাব নেই, কিন্তু সামান্য একটা কঠোরতা আছে। তাই বলে, নাটক করো না। তুমিও জানো এই বিয়েটা কেন হয়েছে, আর আমিও জানি। তাহলে এখন নতুন করে আবেগ দেখানোর কি দরকার? তোমাকে তো সব বলেই দিলাম। তবে একটা বিষয় বলিনি, আমি বিয়ে করতে চাইতাম না। আর বাবা খালি বলতো বিয়ে না করলে কিছুই নাকি আমি পাবো না। তাই বলতে পারো বাধ্য হয়ে বিয়েটা করেছি। বাবা তো বলেনি অমুকজনকে বিয়ে করতে হবে। বিয়ে করার কথা ছিল, করেছি। তোমাকে একটু বোকাশোকা মনে হয়েছে, তাই তোমাকে জাস্ট বিয়েটা করেছি নামমাত্র। না, আমি এসব মন থেকে মেনে নিয়েছি, আর আশা করি তুমি এসব আর মানবে না। ইরা এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। মাহি চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারে না। নিজেকে একটু সামলে তারপর ধীরে ধীরে বলে, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটা কথা বলুন, কাল থেকে অফিসে কিভাবে চলবো? মানে আপনি আমার বস, আমি আপনার জুনিয়র, এখন আবার আপনি আমার বউ। এটা কিভাবে সামলাবো? যদিও আপনি কাউকে বলেননি। এটাই বলতে চাইছিলাম, অফিসে তুমি আমাকে ভুলেও বউ ডাকবে না। আমাদের বিয়ে হয়েছে এটা কেউ যেন না জানে। অফিসে আমি তোমার বস, তুমি আমার এমপ্লয়, ব্যাস। ঘরের বিষয় ঘরে, অফিসের বিষয় অফিসে। আর বউ বলে যখন তখন কাছে আসবা, ছুঁয়ে দিতে চাইবা আমাকে, এসব যেন না হয়। অফিসে এমন ভাব করবা যেন আমরা জাস্ট প্রফেশনের ভিতরেই আছি। আমি তো বললামই এই সম্পর্ক আমি মানি না। কথাগুলো শুনে মাহির একটু হাসার চেষ্টা করে, কিন্তু হাসিটা পুরোপুরি আসে না। মানুষ যখন কষ্টের সাগরে পড়ে তখন সাঁতার জানলেও সাগর কি আর পাড়ি দেওয়া সম্ভব হয়? মাহির বলে, বাহ, তাহলে দিনে আপনি আমার ম্যাম আর রাতে আমার বউ। এটা তো বেশ জটিল হিসাব। তবে আপনাকে ছুতে চাইও না আমি। জটিল মনে হলে সরল করো। অফিসে আমার সাথে কোনো ব্যক্তিগত কথা না, কোনো ইঙ্গিত না, কোনো বিশেষ সুবিধার নেয়ার চেষ্টা করবে না, পরিষ্কার? পরিষ্কার ম্যাম। সেই শব্দটাই একটু জোর দেয় মাহির। ইরা সেটা বুঝতে পারে, কিন্তু কিছুই বলে না। মাহি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকায়। শহরের আলোগুলো দূর থেকে টিমটিম করে জ্বলছে। মনটা কোথায় যেন হারিয়ে যায় ওর। ফিরে যায় সেই দিনটাই। সেদিন অফিসে সিঁড়ি দিয়ে উঠছিল সবাই। ইরা একটু তাড়াতাড়ি হাঁটছিল, হঠাৎ পা পিছলে যায় ওর। মাহির ঠিক পিছনেই ছিল। এক সেকেন্ডের মধ্যে হাত বাড়িয়ে ধরে ফেলে ইরাকে। ইরা তার হাতে হেলান দিয়ে কোনো রকমে দাঁড়ায়। মুহূর্তটা ছিল কয়েক সেকেন্ডের, কিন্তু সেই মুহূর্তে সিঁড়ির নিচ থেকে উঠে আসে ইরার বাবা আরমান সাহেব। তাদেরকে এই অবস্থায় দেখে ভাবে হয়তো তাদের ভিতরে গোপনে কোনো চক্কর চলছে। তিনি বলেন, কি হচ্ছে এখানে?
এরা এসব কি অফিসের ভিতরে? সবাই দেখছে। ইরা সামলে উঠে নিজেকে সরিয়ে নেয়, ঘুরে তাকিয়ে দেখে ওর বাবা আসছে। তারপর বলে, কিছু না বাবা, পা পিছলে গিয়েছিলাম, তাই ছেলেটা আমাকে ধরেছিল। পা পিছলে গেলে এভাবে ধরে? তোমার কোমর জড়িয়ে ছিল, হাতটা তোমার পেটে ছিল। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? কথাটা শুনেই দুজনেই অবাক হয়। মাহির ভয় পেয়ে গেছে, ভুল বুঝে আবার চাকরি না চলে যায়। মাহি দ্রুত বলে, না স্যার, আমি শুধু আর সেই মুহূর্তে ইরার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। বাবার কথা মনে পড়ে, বিয়ে না করলে বিজনেস নেই, কোনো সম্পত্তিও ইরা পাবে না। সময়ও বেঁধে দিয়েছিল ওর বাবা, মানে 1 মাসের ভিতরে কাউকে তার বিয়ে করতেই হবে, না হলে সব কিছু চ্যারিটিতে দান করে দেবে ওর বাবা। ইরা আশেপাশে তাকায়, সবাইকে চলে যেতে বলে। ইরা তখন বলে, যদি বলি হ্যাঁ আছে তাহলে? মাহির অবাক হয়। মাহির কিছু বলতে যাবে তার আগেই ইরা পিছন থেকে মাহিরের হাত ধরে চুপ থাকার ইশারা করে। মাহির বেচারা চুপ হয়ে থাকে তখন। এরপর ওর বাবা মাহিরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে হনহন করে চলে যায়। এরপর ইরা সেখান থেকে চলেও আসে। পরদিন ইরা মাহিরকে ডাকে আর তার কেবিনে। আসবো ম্যাম? হ্যাঁ আসো, বসো। মাহির ইরার দিকে তাকিয়ে সামনের সিটে বসে পড়ে। ইরা খুবই রাগী একজন মেয়ে। সে কেবিনে যাদের ডাকে তাদের উপরে চোটপাট শুরু করে। মাহির তাই ভয়ে আছে, কোনো ভুল করলো কিনা। মাহির বলে, ম্যাম, কাল যা হলো সেটা নিয়ে কিছু বলতে চাইলে আমি সত্যিই কিছু জানি না। আমি তো শুধু আপনাকে থামো, কাল বাবা যা ভেবেছে সেটাকে আমি মিথ্যে করতে চাই না, বুঝেছো? মানে সরাসরি বলি, এত ভনিতা করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে। মাহির ঠাস করে উঠে দাঁড়ালো। নামলে নিয়ে পরে নিজেকে সামলে নিয়ে হেসে ফেলে, কারণ মাহির বুঝে গেছে ইরা তার সাথে মজা করছে। কারণ ইরার মতো একটা বড়লোক ঘরের মেয়ে তাকে বিয়ের কথা বলবে, এটা কি মজা নয়? ম্যাম, আপনি কি সিরিয়াস? তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? হ্যাঁ আমি সিরিয়াস। কিন্তু আমরা তো পরস্পরকে চিনিই না ঠিকমতো। আমি আপনার জুনিয়র, আপনি আমার বস। এটা কিভাবে সম্ভব? আপনি বড় লোকের মেয়ে, আমি গরিব, কিভাবে সিরিয়াস হয়? সম্ভব, করতে হবে। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, আমি এসবে রাজি না। সরি ম্যাম। এটা রেগে যায়। এমনিতেই সে কড়া মেজাজে থাকে, তার উপর যে জিনিস সে চায় সেটা না পেলে রাগ উঠে যায়। সে রেগে বলে, রাজি না মানে? আমি কি দেখতে খারাপ? না না ম্যাম, আপনি দেখতে সুন্দরী। তাহলে কি সমস্যা? এমনি রাজি না ম্যাম, আমি পারবো না। তাহলে কাল থেকে তোমার চাকরি নেই। মানে কি? এটা কি হুমকি দিলেন? না, এটা বাস্তবতা। আমি এই কোম্পানির বস, আমি যা বলবো তাই হবে। এখন সিদ্ধান্ত তোমার। মাহির উঠে দাঁড়ায়। বুকের ভিতরে কিছু একটা জ্বলতে থাকে, কিন্তু সে জানে এই মুহূর্তে রাগ দেখানোর উপায় নেই। চাকরিটা তার শুধু চাকরি না, এই চাকরি না থাকলে সৎ মার বাড়িতে ফিরে যেতে হবে। আর সে বাড়িতে ফেরা মানে আবার সেই নরকবাস। 10 বছর থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করেছে মাহির। পড়াশোনা শেষ করে চাকরি না পাবার কারণে কথা শুনতে হয়েছে তার। মরা মাকে নিয়েও কথা বলেছে। তাই যেদিন চাকরি হয় তার পরের মাস থেকেই মাহির বাড়ি ছেড়ে চলে আসে। মাহির এসব ভেবে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে ম্যাম, আমি রাজি। গুড, জানতাম রাজি হবে। তবে চিন্তা করো না, তোমাকে টাকা দেবো এই জন্য, কিন্তু বাবাকে বলা যাবে না। সব সময় সবার সামনে হাসি খুশি থাকতে হবে। বাবা যদি কোনো কিছুর জন্য ডাকে, সেখানে আমার কথা উঠলে সব বলবে সুন্দর করে। টাকা লাগবে না ম্যাম, শুধু চাকরিটা থাকলেই হবে। কারণ এই মুহূর্তে চাকরি ছাড়লে সেটা পেতে অনেক সমস্যা। হ্যাঁ চাকরি থাকবে, চিন্তা করো না। তারপর 1 সপ্তাহের ভিতরেই বিয়ে হয় ইরার। তবে ইরা ওর বাবাকে বলেছিল কাউকে না জানিয়ে বাড়িতেই ঘরোয়াভাবে বিয়ে হবে। ওর বাবা সেটা মেনেও নেয়। বর্তমানে ফিরে আসে মাহির। বাসর ঘরে দাঁড়িয়ে থাকা সেই রাতে ইরা তখনও জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে। মাহির আস্তে করে বলে, ঘুমান ম্যাম, কাল অফিস আছে। হ্যাঁ, তুমি আমার পাশে ঘুমাবে না, ওই যে সোফাতে, ওখানে ঘুমাবে। ইরা আর কিছু বলে না, সে বিছানায় চলে যায়। মাহি সোফাতে এসে শুয়ে পড়ে। রাত গভীর হয়, দুজনের কেউই ঘুমোয় না। রাত তখন প্রায় 2টা। ঘরের আলো নেভানো, শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে একটা লম্বা রেখা টেনে দিয়েছে। ইরা বিছানায় শুয়ে আছে পিঠ ঘুরিয়ে, মাহি শুয়ে আছে সোফায়। বিছানায় শোয়ার আগে ইরা একটা কথা বলে দিয়েছে, শোনো, বিছানায় আসার দরকার নেই, সোফায় ঘুমাবে। এটা একটা চুক্তির বিয়ে, স্বামীর অধিকার ফলাতে আসবে না, স্পষ্ট বলছি।
মাহি সেটা শুনে কিছুই বলেনি, শুধু একটু হেসেছিল। সে হাসিতে কষ্ট ছিল না রাগ ছিল সেটা সে নিজেও বুঝতে পারেনি। এখন সোফায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে মাহির। ঘুম আসছে না, চোখ বুঝলেই কোথায় যেন চলে যায় মন, ফিরে যায় পুরনো একটা জায়গায়, নিজের সেই বাড়িতে, সৎ মায়ের বাড়ি। মাহিরের বয়স তখন 16। ওর মা মারা গেছে 4 বছর হয়েছে। বাবা আবার বিয়ে করেছে, নতুন মা এসেছে ঘরে, নাম রাহেলা। দেখতে সুন্দর, কথায় বেশ মিষ্টি। প্রথম প্রথম মাহির ভেবেছিল হয়তো ঠিকই হবে, হয়তো এই মানুষটা তাকে ভালোবাসবে, তাকে মায়ের আদর দেবে। কিন্তু বাবা যেদিন ব্যবসার কাজে বাইরে যায় সেদিন থেকেই রাহেলার আসল চেহারা বেরিয়ে আসে। মাহির বই পড়ছিল, রাহেলা এসে দরজার কাছে থেকে ডাকে। আয় মাহির, রান্নাঘরে এসো। মাহির দৌড়ে যায়, যেহেতু এতদিন সে ভালো ব্যবহার করেছিল। মাহির যেতেই তিনি বলেন, থালা বাসনগুলো মাজো এখনই। আমার যে পরীক্ষা আম্মু, পড়তে হবে, আর আমি তো পারি না। চুপ, যা বলছি তাই করো। সারাদিন বসে বসে কি করো হ্যাঁ? খালি অজুহাত। আম্মু, আমি তো আগে করিনি। আম্মু ডাকবে না আমাকে, বুঝলি? তোমার আম্মু মরে গেছে, আমি তোমার আম্মু না। কথাটা ছুরির মতো বুকে বিঁধে যায় মাহিরের। বছর বছর ধরে এভাবেই চলে। মাহির বড় হয় কিন্তু রাহেলার ব্যবহার বদলায় না, বরং আরও কঠিন হয়। মাহির যখন কলেজে পড়ে, একদিন রাহেলা রান্নাঘরে ডেকে বলে, তোমার মরা মা তোমার জন্য কি রেখে গেছে? কিছুই না, শুধু একটা বোঝা রেখে গেছে আমার ঘাড়ে। তোমার বাবা আমাকে বিয়ে না করলে তুমি পথে থাকতে। মাহি চুপ করে থাকে। সে চুপচাপ থাকে যখন ওর সৎ মা বকে। রাহেলা আবার বলে, চুপ করে থাকো কেন? মুখে কথা নেই? তোমার মায়ের মতো হয়েছো বেয়াদব। বয়স হচ্ছে, এখনো কিছু করতে পারোনি জীবনে। কতদিন বাপের ঘাড়ে বসে খাবে? মাহির কিছু না বলেই চলে আসে। এভাবেই কাটে তার সময়। মাহির যেদিন প্রথম চাকরির পরীক্ষায় ফেল করে ফিরে আসে, রাহেলা সোজা একটা থাপ্পড় মারে। ব্যর্থ, একটা পুরোপুরি ব্যর্থ মানুষ। তোমার মায়ের মতোই, সেও কিছু করতে পারেনি, তুমিও পারছো না। বাপের ঘাড়ে বসে আমাদের খালি অন্য ধ্বংস করছো। মাহির গাল চেপে ধরে দাঁড়িয়ে থাকে। রাহেলা আবার বলে, আজ রাতে খাবে না, পেট পুড়ে খাওয়ার যোগ্যতা তৈরি করো আগে। মরেও না দাসীর ঘরের ছেলে। সেই রাতে মাহি না খেয়ে ঘুমোয়। পেটে ক্ষুধা আর বুকে কষ্ট নিয়ে সে সারা রাত কাঁদে। রাহেলার নিজের 2টো ছেলে আছে, তাদের জন্য আলাদা রান্না হয়। মাহিরের জন্য যা বাড়তি থাকে তাই খেতে হয়। অনেক দিন রাতে শুধু পানি খেয়ে থাকতে হয়েছে ওর। বাড়ির কাজও করতে হয় মাহিরকে, ঘর মোছা, বাজার করা, কাপড় ধোয়া। রাহেলার ছেলেরা সোফায় বসে টিভি দেখে আর মাহির কাজ করে। একদিন এসব ওর বাবা দেখে ফেলে। আমি করাই না, সে নিজে থেকেই করে। আমি বলেছি করতে হবে না, তবুও করে। বাবা আর কিছু বলে না। মাহির দেখে, সব বুঝে চুপ করে থাকে। চাকরি পাওয়ার পর একটু হাঁপ ছেড়ে বাঁচে মাহির। অন্তত প্রতিদিন বাড়িতে থাকতে হয় না। অফিসে গেলে কিছুটা শ্বাস নেওয়া যায়। চাকরি হারানোর ভয়টা তাই শুধু টাকার ভয় না, চাকরি গেলে মানে সেই বাড়িতে বন্দি হয়ে যাওয়া হবে ওর, সেই নরকে আবার ডুবে যাওয়া। তাই ইরার হুমকিতে মাহির রাজি হয়েছিল। বিয়েটা তাই করেছে, না ভালোবাসায় না ইচ্ছেই। বিয়েটা করেছে শুধু বাঁচার জন্য। সোফায় শুয়ে আগের কথাগুলো ভাবতে ভাবতে মাহির একটু হাসে, তিক্ত হাসি। মনে মনে বলে, এক নরক থেকে বের হয়ে আর এক নরকে এলাম। সৎ মায়ের বাড়ি থেকে বের এলাম এমন বাড়িতে যেখানে বউ আমাকে ছুঁতেও দেবে না, তবু এটা সেটার চেয়ে ভালো। অন্তত এখানে কেউ চর মারবে না। ঘুম আসে অনেক রাতে। সোফাতে শোয়ার অভ্যেস নেই ওর। পিঠ ব্যথা করছে মাহিরের, কিন্তু চোখ বুজে আসে এক সময়। সকাল হয় দ্রুত। মাহি চোখ মেলে দেখে ঘড়িতে 7টা বাজে। সোফা থেকে উঠে বসে পিঠে একটা টনটনে ব্যথা অনুভব হয়। মাহির ওয়াশরুমে চলে যায়। ফিরে এসে দেখে ইরা রেডি হচ্ছে, শাড়ি পরেছে, চুল বাঁধছে এখন। ইরার দিকে তাকিয়ে থাকে মাহির। মাহির হেসে বলে, গুড মর্নিং। কাজের লোক খাবার বানিয়ে দেবে, খেয়ে নিও। জলদি অফিসে এসো, বা ফ্রিজে রুটি আছে, খেয়ে নিও। ধন্যবাদ।
ইরা ওর পাশে থাকা চায়ের কাপ নিয়ে বেরিয়ে যায়, কোনো উত্তর দেয় না। মাহির ফ্রিজ খোলে, দুটো রুটি আছে, একটু মাখন আছে, সে চুপচাপ বসে খায়। মাহির রুটি চিবোতে চিবোতে ভাবে সৎ মায়ের বাড়িতেও এভাবেই সকাল শুরু হতো, কেউ জিজ্ঞেস করতো না ঘুম হয়েছে কিনা। এখানেও হয় না, অন্তত ওখানে চর ছিল, এখানে সেটুকুও নেই। এটুকুই লাভ। অফিসে যাওয়ার আগে বাইরে থেকে একটা গলার আওয়াজ আসে। মাহির বাবা, চা খেয়েছো? মাহির ঘুরে দেখে ইরার বাবা আরমান সাহেব হাতে পেপার নিয়ে ডাইনিং রুমে বসেছে। মানুষটার চেহারায় একটা ক্লান্ত উষ্ণতা আছে, বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু চোখগুলো এখনো প্রাণবন্ত। জি স্যার, খেয়েছি। আরে স্যার কেন, বাবা ডাকো। তুমি তো এখন আমার মেয়ের জামাই, আমার ছেলের মতো, বসো একটু। মাহির একটু হাসে, বসে পড়ে পাশে। আরমান সাহেব পেপার নামিয়ে রাখে, সরাসরি তাকায় মাহিরের দিকে, তারপর বলে, ইরার সাথে কেমন কাটলো রাত? মানে সব ঠিকঠাক আছে তো? তোমাকে দেখে মনে হচ্ছে ঠিকমতো ঘুমাওনি। মাহির মুহূর্তের জন্য থামে, তারপর হাসি মুখে বলে, জি বাবা, ভালোই আছে। আসলে অনেক দিন পর বিছানা চেঞ্জ করেছি তো, তাই ঘুমটা হয়নি তেমন। আরমান সাহেব একটু হাসে, কিন্তু চোখে একটা বিষণ্ণতা দেখা যায়। জোরে একটা শ্বাস নিয়ে বলে, আমার মেয়েটা একটু কঠিন স্বভাবের জানি, রাগ বেশি, কথা কম বলে, আবেগ দেখায় না। তুমি কিছু মনে করো না। আসলে ওর মা ছিল না ছোটবেলা থেকে, মা মারা গিয়েছেন যখন ইরার বয়স মাত্র 5। তখন থেকে ও নিজেকে শক্ত করে নিয়েছে, কাউকে দেখাতে চায় না যে ভিতরে কষ্ট আছে। কালো শাড়ি পরলে ইরাকে খুব সুন্দর লাগে বলতাম। ও বলতো বাবা কালো রঙের নাকি তাকে অসুস্থ দেখায়, তারপর থেকে শুধু সাদা আর ধূসর পরে। এই মেয়ে সব কিছুতেই নিজের মতামত আছে, বুঝলে? আবার খাবারে খুব বাছাবাছি করে, জাল একদম সহ্য করতে পারে না, কিন্তু টক জিনিস পছন্দ। তেঁতুলের আচার হলে পুরো বাটি শেষ করে দেয় এক বসায়, দেখবে লুকিয়ে রাখে ফ্রিজে। সত্যি? একদম। আর বই পড়ে রাত জেগে থ্রিলার পছন্দ। রান্না করতে পারে কিন্তু করে না, কারণ বলে রান্না করলে ঘরে থাকার কথা মনে হয়, ঘরে থাকলে একা লাগে, তাই বাইরে যায়, কাজে ডুবে থাকে। মেয়েটা সব সময় এক গুয়ে হয়ে গেছে, গাঁদা ফুল দেখলে মাথা ঘুরিয়ে নেয়, বলে বিয়ে বাড়ির ফুল তাই নাকি ওর পছন্দ না। কিন্তু রজনীগন্ধা দেখলে ওর হাসি ফুটে ওঠে। ফুলের একটা স্টিক হাতে পেলে সারাদিন চুকতে থাকে। আমি মাঝে মাঝে লুকিয়ে এনে রাখি ওর ঘরে। মাহির খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, চোখের সামনে ইরা চেহারাটা ভাসতে থাকে। আরমান আবার বলে, মেয়েটা প্রায়শই বাইরে থাকে, কোথায় যে ঘোরে। তবে ওর পাহাড় পছন্দ না, সমুদ্র না। ওর পছন্দ করে বাড়ির ছাদ, পুরান ঢাকার গলি, মসজিদের সামনে বসে থাকা, পুরনো বাড়ির দেওয়াল ছুঁয়ে দেখা। বলে এই জায়গাগুলো তাকে মনে করিয়ে দেই পৃথিবী অনেক পুরনো, তার নিজের কষ্টগুলো তাই অতটা বড় না। মাহি সেটা শুনে একটু থমকে যায়। সে মনে মনে বলে, যে মানুষটা সবাইকে ঝাড়ি দেয় সে আবার এত কিছু ভাবে। আরমান সাহেব উঠতে উঠতে বলে, তুমি কষ্ট পেও না বাবা, ইরা ভালো মেয়ে, শুধু ভালোবাসা পেতে পারেনি কখনো ঠিক মতো। তুমি যদি একটু ধৈর্য রাখো দেখবে একটু করে নরম হবে। যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে ওকে বুঝবেই তুমি, তোমার জন্য দেখবে সব ও করবে ও। আপনি চিন্তা করবেন না বাবা, দেখি কি করা যায়। আরমান সাহেব চলে যান। মাহির বসে থাকে একা, মাথায় ঘুরছে কথাগুলো। রজনীগন্ধা, টকা চা, ছাদ, পুরনো জিনিস, থ্রিলার বই, রাত জেগে বই পড়া, কালো রং, গধূলি বিকেল, রাতের বৃষ্টিতে ভেজা। মনে মনে বলে, তাহলে এই মানুষটার ভেতরে একটা দুনিয়া আছে যেটা কেউ দেখতে পায় না। ইরা আগে চলে গেছে। মাহিরকে বলেছে একসাথে কখনো যাবে না সে, আলাদা যেতে হবে, আলাদা আসতে হবে। মাহির রাজি হয়ে গেছে। মাহির বের হওয়ার আগে ওর কলিগ রাহেলের ফোন আসে। 2 দিন আগেই কল করেছিল আর অনেকবার। ভাই, কোথায় তুমি? 4 দিন অফিসে নেই, ফোনও ধরছো না, কি হয়েছে? আরে বলিনি তোমাকে, বিয়ে ছিল। কি বিয়ে? তোমার বিয়ে? কার সাথে? হ্যাঁ, আমার বিয়ে হুট করে ঠিক হলো তো তাই। মানে বিয়ে হলো আর আমাকে দাওয়াত দিলে না? আমি কি তোমার বন্ধু না শত্রু? ইয়ার, অনেক তাড়াহুড়ো ছিল, পারিবারিক বিয়ে ঘরোয়াভাবে হয়েছে। কার সাথে হলো সেটা তো বলো। পরে বলবো, এখন আসি অফিসে। ভাই, রহস্য করছো কেন? নাম বলো। পরে।
ফোন কেটে দেয় মাহির। তারপর বাসে করে অফিসে চলে আসে সে। নিজের ডেস্কে ব্যাগ রাখে, তখনই রাহেল এগিয়ে আসে। এই যে বর সাহেব, চেহারা দেখো কেমন ফ্যাকাশে। বাসের রাতে কি ঘুমাওনি নাকি? ঘুম কম হয়েছে। সেটা তো বোঝাই যাচ্ছে। তা বউ কেমন? নাম কি? কোথায় থাকে? পরিচয় করিয়ে দিবে কবে? এত প্রশ্ন একসাথে করো না। তাহলে একটা একটা করে উত্তর দাও। মাহির কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই দরজা খোলে। ইরা ঢোকে সেখানে। ইরাকে দেখেই চুপ হয়ে যায় মাহির। গায়ে ডিপ ব্লু রঙের শাড়ি, চুল পরিপাটি করে বাঁধা, হাঁটার ভঙ্গিতে এমন একটা ব্যাপার আছে যে পুরো অফিস এক মুহূর্তের জন্য একটু নড়ে চড়ে বসে। রাহেল ফিস ফিস করে বলে, ম্যাম এসে গেছে। আজ আবারও ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে আজ কাউকে না কাউকে ঝাড়ির ঊর্ধ্বে রাখবে। ইরা মাহিরের ডেস্কের পাশ দিয়ে হাঁটে, একবারও তাকায় না। সোজা কেবিনে ঢোকে ইরা। এই মহিলাকে কখনো হাসতে দেখিনি। পাথর দিয়ে বানানো নাকি? নিজের কাজ করো। তুমি কি ম্যামকে চেনো নাকি? সবাই চেনে, উনি বস। না মানে আলাদাভাবে? কাজ করো রাহেল। একটু পর ইরা আবার বের হয়। মাহির আর রাহেলকে গল্প করতে দেখে। মাহিরের কাছে দাঁড়িয়ে ইরা কড়া গলায় ধমক দিয়ে বলে, মিস্টার মাহির, অফিসে কি আপনি গল্প করতে এসেছেন নাকি কাজ করতে? 2 দিন অফিসে না এসে এমনিতেই অনেক দেরি করে ফেলেছেন, তার উপরে ডেস্কে বসে আড্ডা চলছে। রাহিল, আপনি আপনার ডেস্কে যান। আর মাহির, আগামী 1 ঘন্টার মধ্যে গত 2 দিনের পেন্ডিং সব ফাইল আমার টেবিলে চাই। 1 মিনিট দেরি হলে আপনার স্যালারি থেকে ফাইল কাটা যাবে। মনে রাখবেন, এটা অফিস, এটা কোনো আড্ডাখানার জায়গা না। মাহির চট করে দাঁড়িয়ে পড়ে, মাথা নিচু করে বলে, দুঃখিত ম্যাম, আমি এখনই কাজ শুরু করছি, আর এক মুহূর্ত দেরি হবে না। কিন্তু ম্যাম, 2 দিন আমার কাজ। আপনার 2 দিন কী ছিল সেটা শোনার সময় নেই, কাজ করে দেখান। ইরা রাগে গজগজ করতে করতে আবার নিজের কেবিনেই চলে যান। রাহেল চোখ বড় বড় করে মাহিরের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, বাপরে, এই হিটলার ম্যামের পাল্লায় পড়লে কিভাবে তুমি? বিয়ের খবরের আনন্দ দিতে গিয়ে তো দেখি নিজের বিপদ ডেকে এনেছো। সাবধানে থাকো ভাই। এই মহিলার মেজাজ তো সবসময় আগ্নেয়গিরির মতো গরম থাকে। মাহির ম্লান হাসে। সে জানে এই মানুষটি এখন তার আইনত স্ত্রী, কিন্তু সেটা তো আর কেউ জানে না। ইরা বলেই তো দিয়েছে কাউকে যেন তাদের বিয়ের কথা না বলে। ওদিকে সারা দিন কাজ করে মাহির, খাবারের কথাও ভুলে যায়। কাজ শেষ করে যখন জমা দেয় সাইনের জন্য, তখন ইরা বলে, কালকে দেখব। কালকে দেখবেন যখন, তখন আমাকে আজ এত কষ্ট করালেন কেন? আমার ইচ্ছা, তোমার কোনো সমস্যা? বাড়ি যাচ্ছি, সময় মতো চলে এসো। ইরা কথা বলে চলে যায়। মাহির রাগে দুঃখে বলে, ফাজিল মেয়ে, আমাকে ইচ্ছে করে ব্যস্ত রেখেছে, কষ্ট করিয়েছে। তোমাকে যে কি করবো চন্দ্র। মাহি দেরি করে বাড়িতে আসে। ড্রয়িং রুমে পা রাখতেই মাহি শুনতে পাই কিচেন থেকে ইরা চিৎকার। ইরার মেজাজ আজ খুবই খারাপ হয়ে আছে। বাড়ির প্রধান রাঁধুনি হাসিম চাচা আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই রাতের খাবারে কিছুটা দেরি হচ্ছে। আর এটাই ইরার রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরা কিচেনের সামনে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলছে, কী সমস্যা চাচা? রান্নাবান্না না করে শুয়ে আছেন কেন? আমি কি এই বাড়িতে নিয়ম শৃঙ্খলার কোনো দাম পাবো না? হাসান চাচা অসুস্থ তো কী হয়েছে? বাকিরা কি আঙ্গুল চষছে? আমার ঠিক সময়ে খাবার চাই, এটা কি তোমাদের মাথায় ঢোকে না? কারোর দিকে এটা কাজ হয় না? আরমান সাহেব পাশ থেকে শান্ত গলায় ইরাকে থামানোর চেষ্টা করে বলে, মাইরা শান্ত হ। মানুষটা তো ইচ্ছে করে অসুস্থ হয়নি, বয়স্ক মানুষ, হঠাৎ প্রেশার বেড়ে গেছে। একটু দেরি হলে এমন কি ক্ষতি হবে? তুই অকারণে ওদের ওপর চিল্লে করছিস কেন? বাবার কথাগুলো যেন ইরার রাগের আগুনে ঘি ঢেলে দেয়। সে টেবিলের উপর রাখা কাঁচের গ্লাসটা জোরে ফ্লোরে আছাড় মারে। ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে যায়। ইরা চিৎকার করে বলে, ক্ষতি হবে মানে? আমার সময়ের কি কোনো মূল্য নেই? তোমরা সবাই মিলে এই বাড়িতে একটা অনাথ আশ্রম বানিয়ে ফেলেছ, কারোর কোনো দায়িত্ববোধ নেই। উফ, এই অবাধ্যতার মুখে আমি দেখতেই চাই না। ইরা গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। আরমান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা কাঁচের দিকে তাকিয়ে থাকেন। মাহির এতক্ষণ দরজার পাশেই দাঁড়িয়ে সব দেখছিল। সে ধীর পায়ে আরমান সাহেবের কাছে গিয়ে বলে, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা।
মাহির ইরার ঘরের সামনে গিয়ে নক করে। ভিতরে থেকে কোনো সাড়া না পেয়ে সে দরজা ঠেলে ভিতরে ঢোকে। দেখে হীরা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার শ্বাস প্রশ্বাস তখনও দ্রুত বইছে। মাহির নরম গলায় বলে, ম্যাম রাগ করবেন না, শরীর খারাপ করবে তো। হাসেম চাচা তো আসলেই অসুস্থ। ইরা দ্রুত ঘুরে তাকায়। মাহিরের দিকে আঙুল উঁচিয়ে সে কর্কশ স্বরে বলে, তুমি আবার এখানে কেন এসেছো? অফিসের মতো বাড়িতেও কি তেজবাজি করতে চাইছো? নিজের চরকায় তেল দাও মাহির। আমার বাসার বিষয়ে নাক গলাতে এসো না। তোমাদের মতো অলস মানুষদের জন্যই আজ আমার এই অবস্থা। যাও এখান থেকে। আমি আপনাকে এমনি বলতে এসেছি, রাগ করে তো সমাধান হবে না। আপনি কি খাবেন বলুন, আমি আপনার জন্য রান্না করে দিচ্ছি। ইরা এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। তারপর এক চিলতে তার ছেলের হাসি এসে বলে, তুমি রান্না করবে? হুঁ, অফিসের ফাইল গোছাতে যার হিমশিম অবস্থা সে করবে রান্না? রাখতে পারো তুমি? নাকি এই লুতুপুতু খিচুড়ি বানিয়ে আমার রাতের খাওয়াটা আর আরও বিষাদময় করবে? শোনো ভাই, বড় বড় কথা বলা সহজ, কিন্তু কাজ করা কঠিন। মাহির ম্লান হাসে। ইরা জানে না যে মাহিরের এই রান্নার হাতটা শখের নয়, বরং টিকে থাকার লড়াই থেকে শেখা। সৎমায়ের সংসারে নিজের দিনের পর দিন তাকে রান্নাঘরে কাটাতে হয়েছে। ঠিকমতো না রাঁধলে কপালে জুড়ত অকথ্য নির্যাতন আর না খেয়ে থাকা। সেই যন্ত্রণার দিনগুলোই তাকে আজ একজন দক্ষ রাঁধুনিতে পরিণত করেছে। মাহির আত্মবিশ্বাসের সাথে বলে, ম্যাম মানুষ চেনা সহজ নয়। অবশ্যই মাহির আর ঘরের মাহির এক নয়। আপনি শুধু বলুন কি খাবেন, আপনার পছন্দের কিছু রান্না করি। আপনি তো দেশি মাছ আর একটু মিষ্টি স্বাদের খাবার পছন্দ করেন। ইরা কিছুটা অবাক হয়। তার পছন্দের কথা মাহির জানলো কিভাবে, সেটা ভেবেই সে ভ্রু কুঁচকায়। তবে রাগের বশে সে বলে, ঠিক আছে, দেখাও তোমার কাজ। আমি শোল মাছের ভুনা আর একটু মিষ্টি পোলাও খেতে চাই। যদি স্বাদ না হয় তবে মনে রেখো, কাল অফিস থেকে তোমার বিদায় করে দেবো। মায়ের কোনো কথা না বলেই কিচেনের দিকে চলে যায়। কিচেনে গিয়ে সে হাসেম চাচার সহকারীদের সরিয়ে দিয়ে নিজের খুন্তি হাতে তুলে নেয়। খুব যত্ন করে মাছ ধোয়া থেকে শুরু করে মশলা কষানোর সবই সে করছে নিখুঁতভাবে। আরমান সাহেব কিচেনের দরজায় দাঁড়িয়ে মুগ্ধ হয়ে মাহিরের কাজ দেখছে। তিনি বুঝতে পারছেন এই ছেলেটির ভিতরে অনেক চাপা কষ্ট আর প্রতিভা লুকিয়ে আছে। রান্না শেষ করে মাহির ইরার রুমের দিকে এগিয়ে যেতে থাকে। সারাটা দিন অফিসের ইরার ইচ্ছাকৃতভাবে কাজ দেওয়া, তারপর বাড়িতে এসে রান্না করে সে বেশ ক্লান্ত। তবুও ইরার সেই রাগী চেহারার কথা ভেবে সে দ্রুত পায়ে এগোতে থাকে। ইরার রুমে দরজার কাছে আসতেই বাদে এক বিপত্তি। দরজার সামনে রাখা পাপোশে মাহিরের পায়ের আঙুল আটকে যায়। সামলাতে না পেরে সে সরাসরি হুমড়ি খেয়ে সামনে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইরা ঘর থেকে বের হওয়ার জন্য দরজা খুলছিল। মাহি নিজেকে সামলাতে না পেরে সরাসরি ইরার উপর গিয়ে পড়ে। ধাক্কার তীব্রতায় ইরা ছিটকে পিছনের বিছানায় গিয়ে পড়ে, আর মাহিরও তার উপর আছড়ে পড়ে। পড়ার গতি এতটাই বেশি ছিল যে মাহি নিজের মুখ সামলাতে পারে না। মুহূর্তেই অসতর্কতায় তার ঠোঁট গিয়ে লাগে ইরার ঠোঁটে। তারপর মাহি চমকে যায়। ইরাও যেন চুপ হয়ে থাকে কিছু সময়। দুজনের কাছেই যেন মনে হয় স্তব্ধ হয়ে গেছে চারপাশ। ঘড়ির কাঁটার শব্দও যেন থেমে গেছে। দুজনের হৃদস্পন্দন দ্রুততর হয়। মাহির আর ইরা কেউই নড়তে পারছে না। 2 সেকেন্ডে যেন এক দীর্ঘ সময় মনে হয়। হুট করে ঘোর কাটে ইরার। সে ঘৃণা আর রাগে মাহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মাহি থতমত খেয়ে উঠে দাঁড়ায়। সে তোতলাতে বলে, ম্যাম আই এম সরি। বিশ্বাস করুন ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। পাশে পাহাড়কে আমি ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি আপনি ঠিক তখনই দরজা খুলবেন। ম্যাম আমি মাহিরের কথা শেষ হওয়ার আগেই বাতাসের বেগে ইরার হাতটা উঠে আসে। সপাত করে একটা চড় পড়ে মাহিরের বাঁ গালে। চড়ের শব্দটা নিস্তব্ধ রুমে প্রতিধ্বনিত হয়। ইরা অপমানে আর রাগে চিৎকার করে বলে, সাহস কত বড় তোমার! আমার ঘরে ঢোকার আগে নক করার প্রয়োজন মনে করো না? নাকি ভেবেছো আমি তোমাকে বিয়ে করেছি বলে তুমি যা খুশি তাই করবে? তোমার মতো একটা নিচু স্তরের কর্মচারীর এত বড় স্পর্ধা! তুমি ইচ্ছে করেই এটা করেছো। অসভ্য ইতর কথাকার! সুযোগ খুঁজছিলে আমাকে ছোবার, তাই না? মাহির গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তাই চোখে পানি চলে আসে। অপমানে তার বুক ফেটে যাচ্ছে। সে নিচু স্বরে বলে, ম্যাম আমি শুধু বলতে এসেছিলাম যে রান্না শেষ হয়েছে, বাবা ডাকছেন খাবার জন্য। আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি। চুপ, একদম চুপ! তোমার কোনো অজুহাত আমি শুনতে চাই না। আমার সামনে থেকে বিদায় হও।
তোমার মুখ দেখলে আমার ঘৃণা লাগছে, বেরিয়ে যাও রুম থেকে। মাহির আর একটা শব্দ না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। তার গালটা তখনও জ্বালা করছে। এরা কিছুক্ষণ বিছানায় বসে নিজের ঠোঁট মোছে। তার হাত কাঁপছে। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে ডাইনিং টেবিলের দিকে যায়। খাবার টেবিলে বসে সে চুপচাপ শোল মাছের ভুনা আর পোলাও খেতে থাকে। এক লোকমা মুখে দিতেই সে বুঝতে পারে রান্নাটা আসলেই অসাধারণ হয়েছে। এরা মনে মনে বলে, ছেলেটা তো দেখি ভালোই রাখতে পারে, কিন্তু জন্মটা কি ঠিক হয়েছে? ও তো বললো পা পিছলে গেছে, কিন্তু না, ঠিকই আছে। ওকে মাথায় তুললে ও আরও সুযোগ নেবে। যা হবার হয়েছে। ওরকম একটা ছেলের সাথে আমার নাম জড়ানোই পাপ। অন্যদিকে মাহি ড্রয়িং রুমে না গিয়ে সোজা ছাদে চলে যায়। ছাদের এক কোণে রাখা দোলনাটাতে গিয়ে সে ফুপিয়ে কেঁদে ওঠে। আজ তার ভীষণভাবে তার মৃত মায়ের কথা মনে পড়ছে। মা বেঁচে থাকলে আজ হয়তো তাকে নিজের বাড়িতে থাকতে হতো, সৎ মায়ের চাকর হয়ে থাকতে হতো না। সৎ মা রাহেলার কথা মনে পড়ে যায় তার। রাহেলা এর চেয়েও বেশি খারাপ ব্যবহার করত। সামান্য ভুলের জন্য খুন্তি ছ্যাঁকা দিত, না খাইয়ে অন্ধকারে আটকে রাখত। মায়ের আকাশের দিকে তাকিয়ে ফিস করে বলে, মা, আমি তো শুধু একটা শান্তিময় জীবন চেয়েছিলাম। কেন আমার ভাগ্যে শুধু অপমান আর অবহেলাই জোটে? অফিসের বস এখন আমার বউ, কিন্তু সে আমাকে মানুষ বলেই গণ্য করে না। আমার কি কোনো সম্মান নেই? কাঁদতে কাঁদতে মাহি দোলনাতেই কুঁকড়ে শুয়ে পড়ে। চারপাশে ঠান্ডা হাওয়া আর মনের ক্লান্তিতে সে একসময় সেখানেই ঘুমিয়ে পড়ে। রাত অনেক হয়। এরা নিজের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। রাত 2টা বেজে গেছে, কিন্তু মাহির রুমে ফেরেনি। ইরার ভিতরে একটা অস্বস্তি কাজ করছে। সে কি বেশিই করে ফেলেছে? ইরা উঠে রুম থেকে বের হয়। পুরো বাড়ি খুঁজেও মাহিরকে না পেয়ে সে ছাদে যায়। ছাদের কোণায় দোলনার উপর মাহিরকে কুঁকড়ে শুয়ে থাকতে দেখে সে থমকে দাঁড়ায়। চাঁদের আলোয় মাহিরের গালটা লাল হয়ে আছে দেখা যাচ্ছে। এরা কিছুক্ষণ মাহিরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহিরের ঘুমন্ত চেহারায় এক ধরনের সারল্য আর বিষাদ মাখা। ইরা দীর্ঘশ্বাস ফেলে নিচে যায় এবং একটি পাতলা কাঁথা নিয়ে আসে। খুব সন্তর্পণে সে মাহিরের গায়ের উপর কাঁথাটা বিছিয়ে দেয় যাতে তার ঘুম না ভাঙে। তারপর দ্রুত পায়ে নিজের রুমে চলে আসে। পরের দিন সকালে ইরা অনেক ভোরে ঘুম থেকে উঠে সে দ্রুত তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। আজ অফিসে নতুন কিছু জয়েনিং আছে, তাই তাকে থাকতে হবে। অফিসে গিয়ে সে নতুন কর্মচারীদের সাথে পরিচয় হয়। নতুন জয়েন করাদের মধ্যে জ্যোতি নামের একটা চঞ্চল আর সুন্দরী মেয়ে আছে। ইরার নির্দেশে জ্যোতির ডেস্কটা মাহিরের ঠিক পাশেই দেওয়া হয়, কারণ মাহির আর জ্যোতির কাজ একই রকম হবে। এদিকে মাহিরের ঘুম ভাঙে অনেক বেলায়। সূর্যের আলোয় চোখে পড়তেই সে ধরফর করে উঠে বসে। নিজের গায়ে কাঁথা দেখে সে অবাক হয়। সে কি স্বপ্ন দেখছে? কাল রাতে তো কেউ ছিল না। সে কি ইরা ম্যাম দিয়েছিল? না, এটা অসম্ভব। হয়তো আরমান স্যার দিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে মাহিরের আত্মা শুকিয়ে যায়। 10:30 বেজে গেছে। সে দ্রুত তৈরি হয়ে পাগলের মতো অফিসের দিকে ছোটে। অফিসে ঢুকতেই দেখে সবাই নিজের ডেস্কে কাজ করছে। ইরা তার কেবিনের সামনে দাঁড়িয়ে ফাইল দেখছিল। মাহিরকে ঢুকতে দেখে পিয়নকে দিয়ে ডেকে পাঠায়। মাহির কোনো দিক না তাকিয়ে সে ইরার কেবিনে ঢোকে। তখনই ইরা বলে, মিস্টার মাহির, আপনি কি মনে করেছেন এটা আপনার বাবার জমিদারি? বেলা 11টা বাজে আর আপনি এখনই অফিসে আসছেন? কোনো প্রফেশনালিজম নেই আপনার মধ্যে? এরকম চললে আপনাকে টার্মিনেট করে দিতে আমি বাধ্য হব। কেন দেরি হলো? জাস্টিফাই করুন। মাহির মনে মনে বলে, কি খারাপ পিড়ি মানুষ! সে ভালো করেই জানে কেন দেরি হলো। তার বাড়িতে থাকি, সে বুঝতেই পারছে না। আজব। অফিসের সবাই মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির মাথা নিচু করে ভয়ে বলে, ম্যাম, আসলে বাড়িতে কাল রাতে খুব বড় সমস্যা হয়েছিল। আমার বউটা আছে না, সে আসলে অনেক খারাপ। সে আমাকে একটুও ভালোবাসে না। সারা রাত আমাকে দিয়ে খাটায় আর অশান্তি করে, তাই ঘুমাতে দেরি হয়েছে। আর সকালে উঠতে পারিনি। উঠেও আবার আমাকে দিয়ে কাজ করায়। কি করব ম্যাম? বিশ্বাস করুন ম্যাম, আমি ইচ্ছে করে দেরি করিনি। মাহিরের মুখে বউ অনেক খারাপ শুনে অফিসের কয়েকজন কলিগ ফিক করে হেসে দেয়। ইরা অবাক হয়ে মাহিরের দিকে তাকায়। ইরার কান ঝাঁঝা করে ওঠে। সে বুঝতে পারে মাহির তাকেই খোঁচা দিচ্ছে। ইরার রাগে বলে, চুপ করুন, একদম চুপ। অফিসে এসে আপনি নিজের বাড়ির কেচ্চা শোনাচ্ছেন। আপনার বউ কেমন না কেমন তা নিয়ে আমার কোনো কাজ নেই। আপনি এখানে কাজ করতে এসেছেন, ফ্যামিলি প্রবলেম সলভ করতে নয়। নেক্সট টাইম যদি এমন অজুহাত শুনি তবে অফিস থেকে আপনার পার্মানেন্ট ছুটি করে যাবে। যান, নিজের ডেস্কে গিয়ে কাজ করুন।
ইরা থেকে বকা খাওয়ার পর মাহি নিজের ডেস্কে এসে বসে, মাথাটা ভোভো করছে, পেটে ক্ষুধার জ্বালা। রাহেল পাশ থেকে একটু উকি দিয়ে বলে, ভাই, মুখটা এত শুকনো কেন? কিছু খাওনি না, কেন? বাড়িতে ছিল না কিছু। রাহেল আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই পাশের ফাঁকা ডেস্কটায় একটা মেয়ে এসে বসে। দেখতে কিউট আছে, চঞ্চল চোখ, হালকা হাসি মুখে লেগে আছে, হাতে একটা বড় ব্যাগ। চারপাশটা একবার দেখে নিয়ে মাহিরের দিকে তাকিয়ে বলে, হ্যালো, আমি জ্যোতি, আজই জয়েন করলাম। আপনি কি মাহির ভাই? মাহির একটু অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে। মেয়েটাকে তো আগে কখনো দেখেনি সে। হ্যাঁ, আপনি চেনেন আমাকে? বস ম্যাম বলেছে আপনার নাম ধরে যে আপনার পাশে বসতে। আপনার কাজের সাথে আমার কাজ মিলবে, তাই একটু আগে থেকেই নাম জেনে রেখেছিলাম। ঠিক আছে, বসুন। যদি বসে ল্যাপটপ ওপেন করে, তারপর ঘুরে মাহিরকে বলে, মাহির HF অ্যান্ড এই অফিসে প্রথম দিন কেমন ছিল আপনার? আমি একটু নার্ভাস আছি। নার্ভাস থাকার কিছুই নেই, তবে ম্যামের সামনে ভুল করবেন না, সেটা একটু ঝুঁকির। ম্যাম মানে ইরা ম্যাম? আর উনি কি খুব কড়া? কড়া বললে কম বলা হবে, উনি হলো আগুনে পুড়ে গরম আলো, মুখে দিলেই বুঝবেন। আপনি কিন্তু মজার মানুষ মনে হচ্ছে। রাহেল আর চোখে তাকাই। সে এবার সরাসরি উকি দিয়ে পাশ থেকে বলে, মজার না, কপাল পোড়া। মাহির রাহেলকে একটা চোখ রাঙায়। জ্যোতি হাসে। এভাবেই শুরু হয় কথা। কাজের ফাঁকে ফাঁকে জ্যোতি প্রশ্ন করে, মাহির উত্তর দেয়। কোন ফাইল কোথায়, কোন রিপোর্ট কিভাবে, ম্যাম কোনটা কিভাবে চান। জ্যোতি মনোযোগ দিয়ে শোনে, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে ছোট ছোট মন্তব্য করে। ডেস্কে একটা হালকা জীবন্ত ভাব আসে। এই দৃশ্যটা ইরার কেবিনের কাছে দরজা দিয়ে দেখা যায়। ইরা ফাইলে চোখ রেখেছে, কিন্তু মাঝে মাঝে এই দৃষ্টিটা সরে যাচ্ছে। মাহির হাসছে, জ্যোতির সাথে কথা বলছে, কাঁধ একটু ঝুলিয়ে হাতে কলম ঘোরাতে ঘোরাতে বোঝাচ্ছে কিছু একটা। এই মাহিরকে অফিসে আগে কখনো এভাবে দেখেনি ইরা ফাইলে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, পারে না। পিয়নকে ডাক দেয়, সে আসে, মাহিরকে আসতে বলে সে। পিয়ন গিয়ে মাহিরকে ডেকে দেয়। ম্যাম, আসবো? হ্যাঁ। বলুন ম্যাম। মিস্টার মাহির, অফিসের ডেস্কে বসে রোম্যান্স করার জন্য আপনাকে স্যালারি দেওয়া হয় না? অনেক তো হাসাহাসি হলো, এখন একটু রোদে যান। আমাদের কনস্ট্রাকশন সাইডে আজ নতুন মালামাল এসেছে, সেগুলোর হিসেব বুঝে আনতে হবে আপনাকে। এখনই বের হন। মাহি জানালার বাইরে রোদের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলে, ম্যাম, এখন কি যাওয়া খুব জরুরি? আমি সকালে না খেয়ে অফিসে এসেছি। আমার ওই দজাল বউটা আজ সকালেও খাবার দেয়নি। নতুন বিয়ে করেও বউ আমাকে পাত্তাই দেয় না। এই রোদে খালি পেটে গেলে তো আমি সেখানেই অজ্ঞান হয়ে যাব। এরা মনে মনে চটে যায়। সবার সামনে তাকে দজ্জাল বউ বলা, এখন খাবারের খোঁটা দেওয়া, সব মিলিয়ে তার জেদ আরও বেড়ে যায়। সে নির্লিপ্ত স্বরে বলে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বউ খেতে দেয়নি সেটা আপনার অযোগ্যতা, কিন্তু অফিসের কাজ ফেলে রাখা যাবে না। সাইটে কাজ চলছে, এখনই গিয়ে হিসেব করে নিয়ে আসুন। সাইটের লোকজন বিকেলে থাকে না, যাও জলদি, এটা আমার অর্ডার। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে আসে। তার মনটা খুব খারাপ হয়ে যায়। ডেস্কে ফিরে ব্যাগ গোছাতে থাকে। পাশ থেকেই জ্যোতি বলে, কোথাও যাচ্ছেন? অফিসের কাজের সাইডে যেতে হবে হিসাব আনতে। আমিও কি আসতে পারি? ম্যাম বলেছেন সাইটের কাজগুলো শিখতে হবে আমাকে। যদি কিছু শেখার থাকে আসুন, তবে রোদ অনেক, আপনার কষ্ট হতে পারে। জ্যোতি ব্যাগটা কাঁধে নিয়ে বলে, আরে না, একা যাওয়ার চেয়ে দুজনে গেলে গল্প করতে করতে পথ ফুরিয়ে যাবে। দুজনে মিলে যখন অফিসের গেট দিয়ে বের হচ্ছে, তখন ইরা ওপর থেকে জানালার পর্দা সরিয়ে তাদের দিকে তাকিয়েছিল। মাহিরা জ্যোতিকে একসাথে আস্তে আস্তে রিকশায় উঠতে দেখে এবার ইরার বুকটা কেমন যেন চিনচিন করে ওঠে। সে নিজেকে নিজেই শাসন করে বলে, কেন ওর জন্য আমার খারাপ লাগছে? ও তো আমার কেউ না, শুধু একটা চুক্তির স্বামী। দুজনে একসাথেই বেরিয়ে যায়। সাইটে গিয়ে কাজ শুরু হয়। মাহির হিসেব মেলায়, ডকুমেন্ট দেখে জ্যোতিকে বোঝায় কোথায় কি দেখতে হয়। 2 ঘন্টা পর সব বুঝিয়ে দুজন ফেরার পথে মাহিরা জ্যোতি ফুটপাত দিয়ে হাঁটছিল। হঠাৎ মাহিরের চোখ পড়ে রাস্তার ধারের একটা ছোট্ট মেয়ের দিকে। মেয়েটা একগুচ্ছ তাজা সাদা রজনীগন্ধা নিয়ে বসে আছে। সাদা ফুল দেখলেই মাহিরের চোখের সামনে ইরার শান্ত মুখটা ভেসে ওঠে। আরমান সাহেব বলেছিলেন ইরা সাদা রজনীগন্ধা ফুল খুব পছন্দ করে। মাহি নিজের অজান্তেই থমকে দাঁড়ায়। মাহি নিজেও জানে না কেন সে থমকে দাঁড়িয়েছে। এই মেয়ে, সবগুলোর দাম কত? স্যার, ফুল নেবেন?
সবগুলো একসাথে নেবেন? 200 টাকা, 10টা আছে। দাও আমাকে। জ্যোতি পাশ থেকে অবাক হয়ে বলে। ওমা, এত ফুল কার জন্য কিনলেন মাহির? মাহির একটু লজ্জা পেয়ে আমতা আমতা করে বলে। না না, নিজের জন্য গেলাম, ঘরে সাজিয়ে রাখবো, ফুল দেখলে মন ভালো থাকে। তাই বুঝি আমাকে একটা দেবেন? না, আজ না, অন্যদিন। জ্যোতি মুখ ভ্যাংচায়। একটু এগিয়ে একটা ফুচকার গাড়ি দেখতে পায় ওরা। মাহির আবার থামে। মনে পড়ে টক জিনিস পছন্দ জ্যোতির। সে এগিয়ে যায়। ফুচকা খাওয়াবেন নাকি? ভাই, অনেক টক দিয়ে 2 প্যাকেট ফুচকা পার্সেল করে দেন। আরে আমিও খাবো। আপনার জন্য আলাদা নেন। মামা, তাকেও একটা দেন। জ্যোতি মুখ ফুলিয়ে একটা প্যাকেট নেয়। হাঁটতে হাঁটতে দুজন অফিসের দিকে আসছে। অফিসের সামনে পৌঁছতেই মাহি টের পায় জুতার ফিতা খুলে গেছে। সে থামে। জ্যোতিকে বলে, জ্যোতি, একটু ধরুন তো এগুলো। ফুলের বান্ডিল আর ফুচকার প্যাকেটটা জ্যোতির হাতে দেয়। নিচু হয়ে ফিতা বাঁধে মাহির। ঠিক তখনই অফিসের জানালার কাছে দাঁড়িয়েছিল ইরা। ফোনে কথা বলতে বলতে পায়চারি করছিল। হঠাৎ ইরা দেখে জ্যোতির হাতে রজনীগন্ধার তোড়াটা দিচ্ছে মাহির। জ্যোতিও হাসি মুখে ফুলগুলো আর প্যাকেটটা হাতে নেয়। দূর থেকে তার মনে হলো মাহির যেন জ্যোতিকেই ফুল উপহার দিচ্ছে আর জ্যোতি সেটা হেসে গ্রহণ করছে। ইরার ভিতরটা এক নিমেষে বিষাদে ভরে যায়। সে দ্রুত সেখান থেকে সরে আসে নিজের কেবিনে। তার মনে হতে থাকে মাহির তাকে শুধু অপমান করার জন্যই বিয়ে করেছে আর এখন অন্য মেয়ের সাথে প্রেম করছে। মাহির জুতা বেঁধে জ্যোতির থেকে ফুল আর প্যাকেটটা আবারও নিজের হাতে নেয়। এদিকে ইরার বুকের ভিতর কি একটা হয়, কি সেটা ইরা বুঝতে পারে না। শুধু বুঝতে পারে ভালো লাগছে না মাহির অফিসে ঢোকে। ধন্যবাদ। এগুলো সত্যিই আপনার নিজের জন্য? হুম। জ্যোতি আর কথা বাড়ায় না, তবে চোখে একটা কৌতূহল থাকে। মনে মনে ঠিক করে এগুলো সে গোপনে ইরার কেবিনে রেখে আসবে, কিন্তু সবার সামনে তো আর দেওয়া যাবে না। তাই সে ফুলগুলো আর প্যাকেটটা নিজের ডেস্কে লুকিয়ে রাখে। তারপর সাইটের সব কাগজ নিয়ে কেবিনে যায়, নক করে। আসো। মাহির ঢোকে, টেবিলে ডকুমেন্ট রাখে, বোঝাতে শুরু করে। ম্যাম, এই মাসে সাইটে মোট 3টা কাজ চলছে। প্রথমটার অগ্রগতি 80 ভাগ, বাকি দুটো এখনও 50-এর কম। এখানে কিছু বিলের হিসাব গরমিল আছে, এই পাতায় দেখুন। ইরা কাগজে চোখ রাখে, কিন্তু মনোযোগ পুরোটা নেই। মাহিরের কথা শেষ হলে চুপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, তা কেমন চলছে তোমার প্রেম? মাহি যেন আকাশ থেকে পড়ে, অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বলে, মানে আপনি এসব কী করছেন ম্যাম? আমি কার সাথে নোংরামি করলাম? আদিক্ষেতা করবে না একদম। নিজের চোখে দেখেছি আপনি জ্যোতিকে ফুল দিচ্ছেন। আপনি এখানে কাজ করতে এসেছেন নাকি মেয়ে পটাতে? আমার এই অফিসে এসব চরিত্রহীন স্কাউন্ডেল আমি বরদাস্ত করব না। মনে রাখবেন, আপনি বিবাহিত। যদিও এই বিয়ের কোনো মূল্য কারোর কাছে নেই, কিন্তু সমাজের কাছে আমার সম্মান আছে। এখন বেরিয়ে যান এখান থেকে, আপনার মুখ আমি দেখতে চাই না। মাহির মনটা মুহূর্তেই ভারী হয়ে যায়। সে অনেক আশা করে ফুলগুলো এনেছিল ইরার জন্য, কিন্তু তার সব চেষ্টা উল্টো হয়ে ফিরে এলো। অপমানে তার গলার কাছে দলা পাকিয়ে আছে। সে একবার বলতে চাইলো, ফুলগুলো আপনার জন্যই এনেছিলাম, কিন্তু ইরার রূঢ় আচরণের সামনে তার সব কথা হারিয়ে যায়। মাহির শান্ত স্বরে বলে, ম্যাম, আমি জ্যোতিকে ফুল দিইনি, ও শুধু একটু ধরেছিল। কারণটা তো আমি দেখিনি। দেখলেও বিশ্বাস করতেন না। মানে হলো আপনি যা ভাবেন তাই সত্যি। আমি কি বলছি সেটা বিষয় না। ইরা উঠে দাঁড়ায়, গলায় একটু ধার আসে। অফিসে এসে প্রেমের ধান্দা করতে চলবে না। এটা একটা প্রফেশনাল জায়গা। যদি নতুন এসেছে তাকে কাজ শেখাও, ফুল দিতে যেও না। ম্যাম, আমি ফুল দিইনি, ফুল কিনেছিলাম, সেটা আমার ব্যাপার। আর জ্যোতির সাথে আমার কথাবার্তা পুরোটাই কাজের। আপনি না দেখেই রায় দিচ্ছেন। তোমার কৈফিয়ত শুনতে চাইনি। না চাইলেও বলছি, কারণ মিথ্যা শুনে চুপ থাকা আমার স্বভাব না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। ইরা চোখ সরিয়ে নেয়। মাহির বলে, ম্যাম, আমি ফুল যাকে ইচ্ছে দিলে সমস্যা কোথায়? নিজের টাকায় কেনা ফুল। যাও তো সামনে থেকে, কাজ করো। মাহির কিছু বলে না। ঘরে দরজার দিকে যায়, দরজা খুলতে খুলতে থামে, পিছন ঘুরে বলে, ফুলগুলো আমার ডেস্কেই আছে, কারোর জন্য এনেছি কি না সেটা পরে বুঝবেন। দরজা বন্ধ হয়। ইরা দাঁড়িয়ে থাকে, কিছু বলে না সে, কিন্তু চোখে একটা ভাব আসে যেটা সে নিজেও চেনে না। মাহির এসে নিজের ডেস্কে বসে, মন খারাপ, পেটে এখনও ক্ষুধা। ফুচকার প্যাকেটটা খুলে একটা মুখে দেয়।
টক খুব। একটু থামে, মনে পড়ে আরমান সাহেবের কথা। বলেছিল ইরার টক জিনিস পছন্দ। সে আবার মাহির প্যাকেটটা বন্ধ করে রাখে। মনে মনে বলে, এটা তোমার জন্য কিনেছিলাম, কিন্তু কিভাবে দেব? সবার সামনে দিলে প্রশ্ন উঠবে। আর এখন তো মন খারাপ আরও বেশি। রজনীগন্ধার বান্ডেলটা ডেস্কের কোণে রাখা, ঘরে হালকা গন্ধ ছড়িয়েছে। রাহেল নাক উঁচু করে বলে, ভাই, ফুলের গন্ধ আসছে কোথা থেকে? কাজ করো। তুমি ফুল কিনলে কার জন্য? নিজের জন্য। পুরুষ মানুষ নিজের জন্য রজনীগন্ধা কেনে? মাহির উত্তর দেয় না। ইরার কেবিনের কাছে দরজা দিয়ে দেখা যাচ্ছে ইরা চেয়ারে বসে ফাইল দেখছে, কিন্তু মাঝে মাঝে দৃষ্টিটা সরে আসছে মাহিরের ডেস্কের দিকে। ইরা বের হয় একটু পর। মাহির একটা চিরকুট লেখে, সেটা নিয়ে দৌড়ে ফুল আর ফুচকা নিয়ে সে সবার চোখ ফাঁকি দিয়ে ম্যামের কেবিনে ঢোকে। ল্যাপটপের আড়ালে সেগুলো রেখে দৌড়ে চলে যায়। কিছু সময় পর ইরা আসে কেবিনে। দরজা খুলতেই নাকে আসে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ। সে এগিয়ে চেয়ারে বসে ল্যাপটপের দিকে তাকাতেই সে চমকে যায়। রজনীগন্ধা ফুল সে হাতে নেবার আগেই মাহিরের ডেস্কে তাকায়। কেউ নেই সেখানে। একটা চিরকুট দেখতে পাই। সেটা হাতে নিতেই দেখতে পারে সেখানে লেখা, ম্যাম, এগুলো আপনার জন্য এনেছিলাম। ইরা মুচকি হাসে। মাহিরকে বকার কারণে আবারও আফসোস হয়। অফিস শেষ করে বাড়িতে আসে ওরা। মাহির ঘরে ঢুকে দেখে আরমান সাহেব বসে টিভি দেখছে। ইরা নেই, মানে নিজের ঘরে আছে, কিন্তু বেরোয়নি। আরে মাহির বাবা, এসেছো? মুখ শুকনো কেন? অফিসে সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা, একটু ক্লান্ত। খেয়েছো কিছু? আসি এখন। রান্না হয়নি আজ? ইরা কখনো রান্না করে না, তুমি জানো না? আমি বাইরে থেকে কিছু আনবো? না বাবা, আমি বানিয়ে নিচ্ছি। আপনি কি খাবেন? আরমান সাহেব একটু অবাক হয়ে তাকায়। ইরার জন্য এত ভালো ছেলে পাবে ভাবতে পারেনি। তুমি রান্না করবে সারাদিন অফিস করে এসে? সমস্যা নেই, বলুন কি খাবেন? ডাল আর ভাত হলেই চলবে। মাহির রান্নাঘরে যায়, রান্না শুরু করে। ডাল চড়ায়, ভাত বসায়। তারপর একটু ভেবে ইরার কথা মাথায় আসে। সকাল থেকে সে কিছু খেয়েছে, অফিসে একবার দেখেছে, বাইরে গিয়েছিল, খেয়েছে কিনা কে জানে। রান্না শেষ হলে থালায় সাজায় মাহির। 3 জনের খাবার রান্না করেছে সে। ডাল, ভাত আর ডিম ভাজা করেছে। আরমান সাহেব ডাইনিংয়ে এসে বসে। ইরাকে ডাকো। মাহির একটু থামে, তারপর হাঁটে ইরার ঘরের দিকে। দরজায় নক করে, ভিতর থেকে কোনো সাড়া নেই। আবারও নক করে। কি? খাবার হয়েছে, আসুন ম্যাম। আমার ক্ষুধা নেই। মাহির দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, সকাল থেকে কিছু খাননি, ক্ষুধা না লাগলেও একটু খেতে হবে। ভিতর থেকে কোনো উত্তর আসে না। মাহির ফিরে যায় রান্নাঘরে। একটা ছোট্ট প্লেটে ভাত, ডাল, ডিম সাজায়, ট্রেতে নিয়ে আবার যায় দরজায়। ম্যাম, দরজাটা একটু খুলুন। এবার দরজা খোলে। ইরা দাঁড়িয়ে আছে, পরনে একটা গেঞ্জি, ওড়না আছে, চুলগুলো খোলা, আদা ভেজা হয়ে আছে, সারাদিনের ক্লান্তি মুখে। ইরা ট্রেটা দেখে, কিছু বলে না। মাহির ট্রে এগিয়ে দেয়। খাবার এনেছি, খান। ইরা ট্রে নেয়। 1 সেকেন্ডের জন্য মাহিরের চোখের দিকে তাকায়, তারপর দরজা বন্ধ করে দেয়। মাহির দাঁড়িয়ে থাকে দরজার সামনে, একটু হাসে, মনে মনে বলে, ধন্যবাদটুকু দিল না মেয়ে, তবু নিয়েছে, এইটুকুই যথেষ্ট। ইরার ঘরের পাশে ছোট্ট টেবিল আছে, সেখানে একটা ফুলদানি আছে। ইরা ফুলগুলো সেখানে রাখে। মাহির হেসে সেখানে যায়, ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখে সে। তারপর নিজে এসে ডাইনিংয়ে বসে খায়। আরমান সাহেব খেতে খেতে বলে, মাহির বাবা, ইরা খাচ্ছে। হ্যাঁ বাবা, ঘরে নিয়ে গেছে। আরমান সাহেব একটু অবাক হন, তারপর হাসেন, চুপচাপ হাসেন। পরদিন সকালে মাহির আগে ওঠে, রান্নাঘরে গিয়ে চা বানায়। 2 কাপ চা, একটা নিজের জন্য, একটা ইরার জন্য। ইরার কাপে একটু আদা দেয়। আরমান সাহেব বলেছিল ঠান্ডা লাগলে আদা চা খায় ইরা। ইরার একটু ঠান্ডা লেগেছে। ইরা দরজায় নক করে মাহির। ম্যাম, চা রেখে গেলাম, বাই। ভিতর থেকে কোনো সাড়া নেই। মাহির কাপটা দরজার পাশে রাখা ছোট টেবিলে রেখে দেয়, তারপর নিজে চা নিয়ে বারান্দায় চলে আসে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ আসে, তারপর বন্ধ হওয়ার শব্দ। মাহির বারান্দা থেকে দেখে কাপটা নেই সেখানে, মুচকি হাসেও। রেডি হয়ে সে অফিসের জন্য বের হয়। অফিসে গিয়ে দেখে জ্যোতি আগেই এসে বসে আছে। ইরা তখনও আসেনি। মাহিরকে দেখে হাত নাড়িয়ে জ্যোতি। মাহির ভাই, আজ সময় মতো এসেছেন? আজ সোফায় ঠিক মতো ঘুমিয়েছে। সোফায় কেন, বিছানায় না? বিছানা বইয়ের দখলে।
আপনি কি সত্যিই বিয়ে করেছেন? অফিসে সবাই বলে নাকি আপনার কাল্পনিক বউ আছে। বউ কি সত্যি খুব কড়া? করা বলে কম বলা হয়। কাল অফিসে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করেছিল ম্যাম। আমি বলেছিলাম বউটা খেতে দেয় না, ঘুমাতে দেয় না। বুঝলেন জ্যোতি, আমার কপালটাই মন্দ। এই যে দেখছেন আজ আমার চোখে ঘুম নেই, এর কারণ ওই ডাইনি বউ। সারা রাত আমাকে দিয়ে ঘর মোছানো আর মশারি টানানো টানানো করিয়েছে। নতুন বিয়ে করে মানুষ সুখে থাকে আর আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। মাহির ভাই, আপনি আসলে মজার মানুষ। দক্ষটাও মজা করে বলেন। দুঃখটা মজা করে না বললে সহ্য করা যায় না। আচ্ছা ভাই, কাল রজনীগন্ধাগুলো কার জন্য ছিল সত্যিই? মাহির একটু হাসে, তারপর বলে, বললাম তো নিজের জন্য। বিশ্বাস হয় না? না হলে না হোক। জ্যোতি মুখ ভ্যাংচায়। রাহিল আসে সেখানে। রাহিল পাশ থেকে বলে, ভাই, তুমি আর জ্যোতি আপু মিলে কতক্ষণ গল্প করবে? কাজ নেই? তুমি কাজ করো। রাহেল ভাই, আপনি জেলাস হচ্ছেন? আমি মোটেও না। মুখ দেখলে মনে হচ্ছে। তিনজন হাসে। এমন সময় জ্যোতি লক্ষ্য করে মাহিরের শার্টের কলারটা উঁচু হয়ে আছে। জ্যোতি মাহিরের শার্টের কলারটা একটু ঠিক করে দিতে দিতে বলে, মাহির সাহেব, আপনার শার্টের কলারটা তো উল্টে আছে। আপনার বউকে এটাও ঠিক করে দেয় না? মাহির হাসতে হাসতে জ্যোতির চোখের দিকে তাকিয়ে বলে, ওই বইয়ের ভরসায় থাকলে আমাকে লুঙ্গি পরে অফিসে আসতে হতো জ্যোতি। ঠিক সেই মুহূর্তে ইরা কেবিন থেকে বের হয়, ফাইল হাতে। ওর হাঁটছে সামনের দিকে তাকিয়ে, কিন্তু দৃষ্টিটা এক সেকেন্ডের জন্য সরে যায় মাহিরের ডেস্কের দিকে। তিনজন হাসছে। জ্যোতি মাহিরের কলার ঠিক করে দিচ্ছে। ইরা চোখ সরিয়ে নেয়। সে জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে হাঁটতে থাকে। এভাবেই কেটে যায় কয়েক সপ্তাহ। আজ দুপুরে মাহির ক্যান্টিনে যায়। জ্যোতিও আসে পিছনে। সে বলে, ভাই, আজ কি খাবেন? দেখা যাক। ডাল ভাত খাবেন নাকি নুডলস? ডাল ভাত। আমিও, চলুন একসাথে নিই। দুজন একসাথে এক টেবিলে বসে। অফিসিয়াল কথা শুরু হয়, কাজের কথা, অফিসের কথা, জ্যোতির আগের চাকরির কথা। এরা ক্যান্টিনে আসে একা। ট্রে নিয়ে কোণের টেবিলে বসে, সামনে খাবার রাখা, কিন্তু চোখটা একবার যায় মাহিরা জ্যোতির টেবিলের দিকে। দুজন হাসছে বেশ জোরে। জ্যোতি কিছু একটা বলছে, মাহি শুনছে। মাহিরের মুখে বড় হাসি। ইরা চোখ নামায়, খাবারে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু 2 মিনিট পর আবার চোখ যায়। ইরা নিজেকে ধমক দেয় মনে মনে। এত দেখছি কেন আমি? ওরা কথা বলছে, বলুক, আমার কি? খাবার শেষ করে উঠে আসে ইরা, তাড়াতাড়ি চলে যায় সেখান থেকে। বিকেলে ইরা একটা ফাইল নিয়ে বসে আছে, মাথায় হালকা ব্যথা করছে। সারাদিনে চাপ বেশি পড়েছে আজ। দরজায় একটু শব্দ হয়। মাহির এসেছে। ইরা অনুমতি নেয় ভিতরে আসতে। মাহির ঢোকে, হাতে একটা ছোট্ট কাপ। ম্যাম, আদা চা। মাথা ব্যথা হলে কাজে লাগে, নিন আপনার জন্য। ইরা অবাক হয়ে কপাল কুঁচকে তাকায় মাহিরের দিকে। মাহির মুচকি হাসে। ইরা বলে, তুমি কিভাবে জানলে আমার মাথা ব্যথা? জানালা দিয়ে দেখছিলাম, কপালে হাত দিচ্ছিলেন বারবার। ইরা কিছু বলে না, চাটা নেয়। মাহি যাওয়ার জন্য ঘুরে, তখনই ইরা ডাক দিয়ে বলে, মাহি। মাহি থামে। ঘুরে তাকাতেই ইরা কাছে সরে আসতে বলে। ইরা তখন বলে, কাল রাতে রান্না করেছিলে? হ্যাঁ। সকালে চা দিয়েছিলে? হ্যাঁ। কেন? কারণ আপনি আমার বউ। মায়ের কথাটা বলেই সেখান থেকে চলে যায়। ইরা যেন বিষম খায় একটা। ইরা আর কথা বলতে পারে না। ইরা চায়ের কাপে চুমুক দেয়, আদার গন্ধ আসে। চা খাবার পর মাথা ব্যথাটা একটু কমে। সন্ধ্যায় অফিস ছুটি হলো। যদি বেরোতে বেরোতে মাহিরকে বলে, ভাই, কালকে কিন্তু একসাথে নুডলস খাবো। আচ্ছা। ভুলে যাবেন না কিন্তু। যাব না। জ্যোতি চলে যায়। রাহেল এসে দাঁড়ায় মাহিরের কাছে। রাহেল কিছুটা জেলাস নিয়ে বলে, ভাই, তুমি আর জ্যোতি আপু বেশ জমে গেছে। সহকর্মী হয়। শুধু সহকর্মী নাকি অন্য কিছু? কর্মিয়া, কাজ করো। এমন সময় ইরা বের হয়। বেরোতে বেরোতে দেখে মাহির আর রাহেল কথা বলছে। যদি একটু আগেই হাসতে হাসতে বেরিয়ে গেছে। ইরা কিছু বলে না, সরাসরি বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় যেতে যেতে মাথায় আসে জ্যোতির হাসিটা। মনে মনে বলে, মেয়েটা বেশি হাসে মাহিরের সাথে, কিন্তু এটা আমার ভাবার বিষয় কেন? রাতে বাড়ি ফিরে মাহির দেখে ইরা বারান্দায় বসে আছে, হাতে বই, কিন্তু বই খোলা, পড়ছে না। মাহির রান্নাঘরে যায়। আজ একটু ভালো রান্না করার মন চাই ওর। মুরগির ঝোল বানায়, সাথে ভাত। ইরার জন্য টক ডাল আলাদা করে রাঁধে। থালা সাজিয়ে বারান্দায় যায় মাহির। ম্যাম, খাবেন?
ইরা বই নামায় মুখের সামনে থেকে, থালার দিকে তাকায় ও। টক ডাল? হ্যাঁ, টক ডাল পছন্দ কিভাবে জানলে? জানি কোনোভাবে। ইরা থালাটা নাই, কিছু বলে না আর। মাহির পাশেই বসতে যায়, ইরা একটু সরে গেল। মাহির দূরত্বটা দেখে বসে, নিজের থালা নিয়ে বসে সেও। দুজন চুপচাপ খাই। বাইরে রাতের বাতাস, দূরে কোথাও ঝিঝি ডাকছে। ইরা খেতে খেতে একবার চোখ তোলে, মাহি তখন অন্যদিকে তাকিয়ে আছে। ইরা আবার নামাই চোখ। মাহির ইরা মনে মনে বলে, এই মানুষটা একদিন না একদিন কথা বলবে, আমি জানি। এই যে এটা কেন এত কিছু করে, কি চায়? দুজনের মাথায় দুটো আলাদা প্রশ্ন, কিন্তু উত্তর কারো কাছেই নেই। মাহি চলে যায় সেখান থেকে। রাত তখন 11টা বাজে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আরমান সাহেব। ইরা ডাইনিং থেকে পানি খেয়ে ধীর পায়ে বাবার সামনে এসে দাঁড়ালো। তাই চোখে মুখে এক ধরনের অস্থিরতা লেগে আছে। সে কিছুক্ষণ চুপ করে থেকে গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল, তুমি কি একটু সময় দেবে? আরমান সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে মেয়ের দিকে তাকালো, কিন্তু শান্ত স্বরে বললেন, বল মা, কি বলবি? আমি তো জেগে আছি তোর জন্যই। কোনো সমস্যা হয়েছে? ইরা একটা সোফায় বসে পড়ে বিরক্তি নিয়ে বলল, বাবা, আমি তোমার কথায় বিয়ে করেছি। তুমি বলেছিলে বিয়ে করলে তুমি আমাকে বিজনেস আর সব প্রপার্টি বুঝিয়ে দেবে, কিন্তু বিয়ের পর তো বেশ কিছুদিন পার হয়ে গেল, তুমি এখনও কোনো কিছু আমাকে ঠিকঠাকভাবে হ্যান্ড ওভার করছো না। প্রতিবারই কোনো না কোনো উসিলায় পিছিয়ে যাচ্ছ। সমস্যাটা আসলে কোথায়? এটা নিয়ে আমার ভেতরে বেশ ঝামেলার সৃষ্টি হচ্ছে। আরমান সাহেব রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিল। ঘরের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে পড়ে। তিনি মেয়ের চোখের দিকে তাকিয়ে খুব স্থিরভাবে বললেন, আমি জানি তুই মাহিরকে মোটেও পছন্দ করিস না ইরা। তুই ওকে শুধু একটা চুক্তির অংশ হিসাবে দেখছিস। কিন্তু শোনো মা, আমি তোর বাবা, আমি তোকে চিনি। তুই যদি মনে করিস মাহিরকে শুধু নাম কাওয়াজতে স্বামী বানিয়ে রাখবি আর আমি তোকে সব সম্পত্তি দিয়ে দিব, তবে তুই ভুল করছিস। যতক্ষণ না পর্যন্ত আমি দেখছি যে তুই মাহিরকে নিজের করে নিয়েছিস বা তাকে অন্তত সম্মান করছিস, ততক্ষণ আমি তোর নামে কিছুই দেব না। দরকার হলে মাহিরকে দিব সব। ইরা চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। সে ভাবতে পারেনি তার বাবা এমন করে কথা বলবে। রেগে ইরা বলে, এটা কেমন শর্ত বাবা? আমি তো বিয়ে করেছি। এখন আমার পছন্দ বা অপছন্দ নিয়ে তোমার মাথা ব্যথা কেন? সে একটা সাধারণ ছেলে, তার সাথে আমার কোনো দিক থেকেই মিলনি। আমি কেন তাকে পছন্দ করতে যাব? পছন্দ করতে হবে কারণ ছেলেটা হীরা। তুই তোর এসব নিয়ে অন্ধ হয়ে আছিস বলে ওর গুণগুলো দেখতে পাচ্ছিস না। আমার পরে যদি এই পৃথিবীতে তোর কেউ নিঃস্বার্থভাবে খেয়াল রাখে, তবে সেটা মাহির। তুই কি জানিস, অফিসে তুই যখন ওকে 1000টা কাজের বোঝা দিস, তখন ও অনেক সময় দুপুরে না খেয়ে এই কাজ করে। তুই কি জানিস, ও সারাটা দিন তোর চোখ রাঙানি সহ্য করে শুধু তোর একটা হাসি দেখার জন্য। এসব তার নাটক বাবা। ও জানে তোমাদের মন কিভাবে জয় করতে হয়। আর আমি কি তাকে বলেছি না খেয়ে থাকতে? সে নিজে ইচ্ছেতেই করে। আরমান সাহেব দীর্ঘশ্বাস ফেলে মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর খুব নিচু স্বরে বললেন, তুই কি আজ মাহিরের হাতটা দেখেছিস? দেখিসনি? রাতে তোর জন্য রান্নার প্রিয় টক ডাল রান্না করতে গিয়ে কড়াইয়ের গরম ছাকায় ওর হাতের অংশটা পুড়ে গিয়েছে, লাল হয়ে ফুলে আছে জায়গাটা। অথচ ও একবারও তোকে বলেনি তুই বিরক্ত হোস। ও কেন এসব করে? ও কি পাগল? না মা, ও তোকে সত্যি ভালোবাসতে শুরু করেছে। ইরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মাহিরের হাত পুড়ে যাওয়ার খবরটা তার বুকের ভিতর কোথাও একটা অদ্ভুত ধাক্কা দিল, কিন্তু ইগো তাকে থামিয়ে দিল। সে হাত সরিয়ে নিয়ে জেদ করে বলল, আমি কি বলেছি তাকে আমার জন্য রান্না করতে? কেন করে সে এইসব ফালতু কাজ? আমি চাই না সে আমার জন্য কিছু করুক। যেহেতু তুমি জেনেই গেছো যে আমি তাকে অপছন্দ করি, তবে কেন সে রোজ রোজ আমার কাছে আসে? কেন সে আমার চোখের সামনে ঘুরে বেড়ায়? আমি তাকে সহ্য করতে পারি না বাবা। শোন মা, মাহির আমাদের মতো বিশাল টাকাওয়ালার বাবার সন্তান না হতে পারে, কিন্তু মানুষ হিসাবে ও আমাদের চেয়েও অনেক উঁচুতে। তোর মা বেঁচে থাকলে আজ বুঝতে পারতি একজন যত্নশীল মানুষ জীবনে কতটা প্রয়োজন। মা ছাড়া বড় হয়ে তুই শুধু টাকা আর পাওয়ার চিনলি মা, মানুষের কত চিনলি না। মাহিরকে হারানোর মানে তোর জীবনে সবচেয়ে বড় আক্ষেপ হবে। মাহির খারাপ কোনো ছেলে নয়, ও তোর ঢাল হয়ে থাকতে চায়, অথচ তুই ওকে শুধু অপমান করিস। টাকা আর পাওয়ারই শেষ কথা বাবা। ভালোবাসা দিয়ে পেট ভরে না। তুমি বলো কবে আমাকে সব বুঝিয়ে দেবে? আরমান আর তার মেয়ে কথা বলছে। মাহি দূর থেকে সব কিছু শুনছে। সে ইরার জন্য
গ্লাস দুধ নিয়ে আসছিল, কিন্তু বাবার আর মেয়ের এই কথোপকথন শুনে তার পা দুটো যেন মাটিতেই গেঁথে গেছে। ইরার প্রতিটি শব্দ অপছন্দ করি, সহ্য করতে পারছি না ফালতু কাজ মাহিরের বুকে তীরের মতো বিচ্ছিল। মাহির নিজের পোড়া হাতের দিকে একবার তাকালো, ব্যথার জায়গাটা দপদপ করছে, কিন্তু মনের ব্যথার কাছে সেই ক্ষতটা এখন নস্যি মনে হচ্ছে। সে ম্লান হাসে, সে ভাবে যে মানুষটার মনে তার জন্য এক ফোঁটা মায়া নেই, তার জন্য এত কিছু করে কি লাভ। মাহির আর ভিতরে গেল না, হাতের গ্লাসটা আলতো করে টেবিলের উপর রেখে সে নিঃশব্দে রুমে চলে গেল। তার চোখে পানি নেই, আছে শুধু একটার শূন্যতা। অন্যদিকে ইরা ড্রয়িং রুমে বাবার সাথে ঝগড়া শেষ করে নিজের ঘরে যাওয়ার সময় মাহিরের রাখা সেই গ্লাসটা দেখতে পেল। গ্লাসের পাশে ছোট্ট একটা বেলি ফুল রাখা। ইরা ফুলটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কি সত্যিই খুব বেশি অন্যায় করে ফেলছে, নাকি মাহিরই তাকে এই মানসিক যন্ত্রণায় ফেলছে। পরদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। মাহিরের মনটাও ঠিক আকাশের মতোই মেঘলা হয়ে আছে। গত রাতে বাবার সাথে ইরার সেই কথাবার্তাগুলো তার কানে এখনও বাজছে। অফিসে আসার পর থেকেই ইরা মাহিরের উপর কাজের পাহাড় চাপিয়ে দিয়েছে। একের পর এক ফাইল, অহেতুক ভুল ধরা আর সবার সামনে কড়া মেজাজে শাসন করা। মনে হচ্ছে ইরা যেন মাহিরকে এই অফিস থেকে অতিষ্ঠ করে বিদায় করতে চায়। ইরা তার কেবিন থেকে বের হয়ে মাহিরের ডেস্কে কয়েকটা ফাইল আছাড় দিয়ে ফেলে কর্কশ স্বরে বলে, মাহির, এই স্টকের হিসেবগুলো এখনই ঠিক করো, আর গত 3 মাসের ভাউচারগুলো আলাদা করে আমাকে রিপোর্ট দাও। লাঞ্চের আগে যেন সব টেবিলের উপরে থাকে, কোনো ভুল হলে কিন্তু খবর আছে। ম্যাম, এই কাজগুলো তো করতে 2 দিন লাগবে, আমি একা এত অল্প সময়ে কিভাবে? ইরা তাকে কথা শেষ করতে না দিয়ে ধমক দিয়ে বলে, অজুহাত একদম দেবে না। কাজ করতে না পারলে চাকরি ছেড়ে দাও। অফিসে বসে বেতন নেবে আর কাজ করতে বললে মুখে খই ফুটবে, তা হবে না। যাও এখান থেকে, শুরু করো। মাহির দীর্ঘশ্বাস ফেলে কাজে ডুবে যায়। মাহিরের এই বিধ্বস্ত দশা দেখে যুধির খুব মায়া লাগে। সে বারবার মাহিরের ডেস্কে গিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়, কখনো নিজের টিফিন থেকে খাবার মাহিরের কাছে আনে। শেষে মাহিরের কাছে আসে ইরা চায়ের কাপ নিয়ে। কাপটা মাহিরের টেবিলে রাখে। এইটা কি? চা খান। তুমি এনেছো? না, আকাশ থেকে পড়েছে, খান। মাহির চায়ের কাপটা তোলে, গরম চায়ে চুমুক দেয়। ক্লান্ত শরীরে একটু উষ্ণতা ছড়ায় ওর। থ্যাঙ্কস। সারাদিন খাটাচ্ছেন ম্যাম, বিস্কুট আছে, খাবেন? লাগবে না। আরে নেন। প্যাকেট এগিয়ে দেয়, মাহির নিয়ে খায়। জ্যোতি পাশে বসে নিজের কাজ করে। মাঝে মাঝে মাহিরের ফাইলে একটু চোখ বুলিয়ে দেয়, ছোটোখাটো ফুল ধরিয়ে দেয়। রাহেল পাশ থেকে বলে, জ্যোতি আপু, আমাকে চা দিলেন না? আপনি কি সারাদিন কাজ করেছেন? করেছি তো। মাহির ভাইয়ের মতো কাজ করেছেন? মাহির সাহেব, আপনি একটু জিরিয়ে নেন, আমি আপনার ফাইলগুলো গুছিয়ে দিচ্ছি। থাক জ্যোতি, তুমি তোমার কাজ করো। ম্যাম দেখলে তোমাকেও বকা দেবে। আমার অভ্যাস হয়ে গেছে, ছোটবেলা থেকেই তো শুধু কাজ করেই আসলাম। ইরা কেবিনের ভিতর থেকে সবটা দেখে। জ্যোতির এই যত্ন আর মাহিরের সাথে তার এই হাসাহাসি ইরার বুকের ভিতর বিষের মতো জ্বালা ধরায়। সে রাগে লাল হয়ে গেলেও মুখে কঠোরতা বজায় রাখে। সারাটা দিন এভাবেই কাটে। বিকেলের দিকে অফিস ছুটির ঠিক আগ মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ঝুমঝুম শব্দে চারপাশ অন্ধকার হয়ে এলো। অফিসের বেশিরভাগ কলিগ দ্রুত ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেলেও বৃষ্টির তাণ্ডবে অনেকেই আটকা পড়ে গেছে। মাহি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভেজা তার খুব প্রিয় একটা কাজ, কিন্তু জীবনে জাতাকলে পিষ্ট হয়ে সেই শখটা কবেই হারিয়ে গিয়েছিল। হঠাৎ মাহিরের কি মনে হলো সে অফিস এরিয়ার ভিতরে খোলা লনে বেরিয়ে আসে ক্লান্তি দূর করতে। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে নিয়ন আলোয় বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো জ্বলছে। মাহি দুহাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শ নিতে শুরু করে। তার দেখা দেখি রাহিলও চিৎকার করে নেমে এলো। কি রে মাহির ভাই, আজ কি ছোটবেলা ফিরে পেলাম নাকি? চলো আজ মন ভরে ভিজি। ধীরে ধীরে জ্যোতি এবং আরও কয়েকজন কলিগ এই আনন্দ উৎসবে যোগ দিল। বাকিরা বারান্দায় দাঁড়িয়ে তাদেরকে দেখছে। অফিসের সেই ঘুমট পরিবেশটা মুহূর্তে এক আনন্দ মেলায় পরিণত হলো। ঠিক তখনই কেবিনের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো ইরা। রাতের এই মুষলধারে বৃষ্টি ইরারও খুব পছন্দ। সে অনেকক্ষণ মুগ্ধ হয়ে বৃষ্টি দেখল। মাহিরার বাকিদের এই ছেলে মানুষই দেখে তার ভিতরের কঠিন ভাব কিছুটা কমে যায়।
ইরা ধীরে ধীরে বৃষ্টির ভিতরে নেমে এলো। মাহিরেরা তাকে দেখে ঘাবড়ে গিয়ে সরে আসতে চাইলো, ভাবলো হয়তো এখনই কোনো ধমক আসবে ইরার থেকে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইরা শান্ত গলায় বলল, কোথায় যাচ্ছ তোমরা? ভেজো সবাই, অনেকদিন পর এমন সুন্দর বৃষ্টি হলো। আজ কোনো বসের ভয় নেই, আজ শুধু বৃষ্টি। সবাই স্তব্ধ হয়ে গেল। অফিসে এসে রাগী ম্যাম আজ নিজের শখের বসে বৃষ্টিতে ভিজতে এসেছে, এটা কারো কল্পনাতেও ছিল না। বৃষ্টির চাপটায় ইরা নীল শাড়িটা তার শরীরের সাথে লেপ্টে আছে, ভেজা চুলে তাকে এক অপার্থিব সুন্দর লাগছে। মাহির এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির এ মায়াবী পরিবেশে মাহিরের হৃদয়ের সবটুকু আবেগ যেন বাঁধ ভাঙে। তার মনে হলো আজ যদি সে মনের কথা না বলে তবে হয়তো সারা জীবন এক অন্ধকার সুড়ঙ্গে আটকে থাকবে। মাঠের এক কোনায় ফুটে থাকা একটা বেলি ফুল ছিঁড়ে নিল মাহির। সে ধীর পায়ে সবার সামনে দিয়ে ইরার দিকে এগিয়ে গেল। অফিসের সবার চোখ এখন তাদের উপর। বৃষ্টি আরও জোরে নামছে। মাহির এক হাঁটু গেড়ে ইরার সামনে বসে পড়ে, তারপর ভীষণ রকম আবেগ নিয়ে বলে, ইরা ম্যাম, আজ একটা ভুল করতে যাচ্ছি, অফিসের রুলস ভাঙার ভুল, প্রমোশনটা প্রফেশনাল সীমা অতিক্রম করার ভুল। কিন্তু এই ভুলটা না করলে হয়তো সারা জীবন একটা আফসোস হয়ে বেড়াতে হবে। আমি জানি আপনি আমার বস, আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলা অলরেডি রিস্কি, কিন্তু সমস্যা হচ্ছে আমি আপনাকে আর শুধু ম্যাম হিসেবে দেখতে পারছি না। ইরা পাথরের মতো দাঁড়িয়ে রইল, তাই চোখ দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। মাহির বলতে থাকলো, আপনার প্রতিটা নির্দেশ আমি ফলো করেছি, কিন্তু একটা জায়গায় এসে আর পারিনি, সেটা হলো নিজের হৃদয়কে কন্ট্রোল করতে। আপনি যখন সিরিয়াস থাকেন আমি আপনাকে অ্যাডমায়ার করি, আপনি যখন হাসেন আমি হারিয়ে যাই। হ্যাঁ, এটা ইনঅ্যাপ্রিসিয়েট হতে পারে। হ্যাঁ, আপনি চাইলে আমাকে এই মুহূর্তে থামিয়ে দিতে পারেন, কিন্তু তবুও বলছি আমি আপনাকে ভালোবাসি ইরা। আমি কোনো পারফেক্ট মানুষ না, কিন্তু আপনার জন্য আমি আমার সেরা ভার্সন হতে রাজি, প্রতিদিন প্রতিটা মুহূর্তে। আর যদি আপনি না বলেন, কাল আমি আবার আপনার সামনে একইভাবে দাঁড়াবো না। আমি আপনার রেসপেক্ট নষ্ট করব না, কিন্তু যদি একটু চান্স দেন তাহলে আমি শুধু আপনার এমপ্লয়ি হয়ে থাকবো না, আমি আপনার পাশে দাঁড়ানো সেই মানুষটা হতে চাই যাকে আপনি একদিন নিজের বলে ভাববেন। সো টেল মি ইরা, আজকে আমি শুধু আপনার অধীনস্থ মানুষই থাকবো, নাকি আপনার জীবনেরও একটা অংশ হতে পারি? আপনি কি আমাকে ভালোবাসবেন? পুরো চত্বরে এক নিস্তব্ধতা নেমে এলো। ইরা এক মুহূর্তের জন্য যেন কেঁপে ওঠে। তার মনে পড়ল গত রাতে বাবার কথাগুলো, মাহিরের পোড়া হাতটার কথা। কিন্তু পরক্ষণেই তার মনে হলো সবার সামনে এই ছেলেটা তাকে এইভাবে এক্সপোজ করছে। তার ইগোতে চরম আঘাত লাগে। মাহির উঠে দাঁড়ায়, ইরার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে সে। ইরার ঠোঁট কাঁপছে, মাহির যেন হুঁশে নেই। সে সাহস দেখিয়ে ইরাকে জড়িয়ে ধরে, তারপর ঠোঁটে চুমো খায়। সে ভাবলো হয়তো বৃষ্টির এই মুহূর্তটা সব দূরত্ব কমিয়ে দিবে, কিন্তু পরক্ষণেই যেন বজ্রপাত হলো। ইরা জোরে মাহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং নিজের সর্বশক্তি দিয়ে মাহিরের গালে একটা চড় বসিয়ে দেয়। ঠাস শব্দ হলো। স্টপ ইট, জাস্ট স্টপ ইট মাহির। তোমার এত বড় স্পর্ধা, অফিসের সবার সামনে তুমি এই নোংরামি করার সাহস পেলে কোথায়? আমি তোমাকে করুণা করে আশ্রয় দিয়েছি বলে তুমি নিজেকে আমার সমান ভেবে বসে আছো? ইরা চিৎকার বৃষ্টির শব্দকে ছাপিয়ে গেল। মাহির ডাল সামলাতে না পেরে পিছনের কাদামাটিতে পড়ে যায়। জ্যোতি আর রাহিল এগিয়ে আসতে চাইলে ইরা আঙুল উঁচিয়ে তাদের থামিয়ে দিল। এতটুকু সাহস হলো কিভাবে তোমার? সবার সামনে আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলার স্পর্ধা তোমার হলো? তুমি কে? তুমি আমার কর্মচারী, একজন সাধারণ কর্মচারী। তোমার এই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলার কোনো অধিকার নেই, একদম না। আর ভালোবাসা, তুমি আমাকে ভালোবাসো? হাসালে, একটা নিচু পদের কর্মচারী আমাকে ভালোবাসে? তোমার মতো মানুষ আমার পাশে দাঁড়ানোর যোগ্যতাও রাখে নাকি? আমার জীবনের অংশ হবে তুমি? কোনো স্বপ্নতে? হ্যাঁ, সবাই মাথা নাড়িয়ে দাঁড়িয়ে আছে। রাহিলের মুখেও কথা নেই। জ্যোতি একটু এগিয়ে আসতে যায়, তবে ভয়ে থেমে গেছে। এই অফিসে আর কখনো এরকম নাটক করবে না। তুমি এখানে কাজ করতে এসেছো, প্রেম করতে না। আর আমাকে নিয়ে এরকম কোনো দুঃস্বপ্ন দেখার সাহস আর কখনো করবে না। তোমার মতো মানুষ আমার কল্পনাতেও যোগ্য না। তোমার মতো একটা থার্ড ক্লাস মানুষের ভালোবাসা তো দূরের কথা, ঘৃণা পাওয়ার যোগ্য না তুমি। কাল থেকে যেন তোমাকে এই অফিসে আর না থাকি। গেট আউট ফ্রম মাই সাইট।
শেষ কথাটা পাথরের মতো এসে বুকে লাগে। মাহির চোখ তোলে, ভেজা চোখে ইরার দিকে তাকাই। মাহির কাদা মাখা অবস্থায় উঠে দাঁড়ালো, তাই চোখে পানি আর বৃষ্টির পানি মিশে একাকার হয়ে গেছে। সে ভাবতেও পারেনি সবার সামনে ইরা তাকে এভাবে অপমান করবে। তার ভালোবাসাটা কি আসলেই এত সস্তা ছিল? মাহির কোনো প্রতিবাদ করল না। সে শুধু একবার ইরার দিকে বিষণ্ণ চোখে তাকালো। যে মানুষটার জন্য সে নিজের সর্বস্ব দিতে রাজি ছিল, সেই মানুষটাই আজ তার আত্মসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। মাহির মাথা নিচু করে বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করে। বেশ রাতে ইরা কাক ভেজা হয়ে বাড়িতে আসে। দরজায় কলিং বেল টিপলে আরমান সাহেব দরজা খুলে দেন। মেয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে তিনি চমকে ওঠেন। আরমান সাহেব ব্যস্ত হয়ে মেয়ের দিকে তাকিয়ে বলেন, মাহিরা, তোর এই অবস্থা কেন? তুই এত ভিজেছিস কিভাবে? আর মাহির কই? ও কি তোর সাথে ফেরেনি? ও তো এত রাত করে না। মায়ের কথা বলবে না। কেন? ইরা কোনো উত্তর দেয় না। তার কণ্ঠস্বর বুঝে আসে। সে শুধু বাবার পাশ কাটিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আরমান অফিসে ফোন করে সবটা জানতে পারে। আর ইরা নিজের রুমে ঢুকে সজোরে দরজা আটকে দেয় সে। তার মাথায় তখনও বৃষ্টির শব্দে চেয়েও মাহিরের সেই করুণ চাহনিটা বেশি প্রতিধ্বনিত হচ্ছে। ইরা দ্রুত ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। রাত বাড়ে কিন্তু ঘুম আসে না। অভ্যাসবশতভাবে সে বিছানার পাশের টেবিলে হাত বাড়ায় এক কাপ গরম চায়ের আশায়। আগে এর সময়ে মাহির নিঃশব্দে এসে এক কাপ আদা চা রেখে যেত, কিন্তু আজ টেবিলটা শূন্য, খাকা করছে অন্ধকার। হঠাৎ ইরার শরীরটা কাঁপতে শুরু করে। বৃষ্টির ঠান্ডা আর মনের উত্তেজনায় তার শরীরে প্রবল জ্বর আসে। সে জ্বরের ঘোরে বারবার মাহিরের নামটা মনে করার চেষ্টা করে। তার অবচেতন মন যেন মাহিরের সেই যত্নটুকু খুঁজছে। সে কাঁপা হাতে ফোনটা নিয়ে মাহিরের নাম্বারে কল দেয়, কিন্তু ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দেয় ফোনটি বন্ধ আছে। এরা ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে একটি অ্যান্টিবায়োটিক খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তার মনে হতে থাকে সে কি আজ সত্যি বড় ভুল করে ফেলেছে। ওদিকে মাহির বৃষ্টিতে ভিজতে ভিজতে অনেক দূরে চলে আসে। তার যাওয়ার কোনো জায়গা নেই। শেষমেশ সে ফিরে আসে তার সেই পুরনো ঠিকানায়, তার সৎ মায়ের বাড়িতে। তারা জানে না মাহির বিয়ে করেছে বা সে এখন কোথায় থাকতো। মাহিরকে এই অসময়ে দরজায় দেখে সৎমার রাহেলা কপালে ভাঁজ ফেলে কর্কশ স্বরে বলে, আরে নবাব জাদাজি, এতদিন পর কি মনে করে এই অভাগার বাড়িতে? পকেটে টান পড়েছি বুঝি? নাকি ওই ছোট লোক মায়ের মতো আবার পথে বসার জোগাড় হয়েছে? কেন এসেছি সেখানে? মাহির আজ আর আগের মতো মাথা নিচু করে থাকে না। তার বুকের ভিতর জমে থাকা বছরের পর বছরের অপমান আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে রাহেলার চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, খবরদার আমার মরা মাকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করবেন না। আপনি মা নামের কলঙ্ক। ছোটবেলা থেকেই আপনি আমার সাথে যে জানোয়ারের মতো আচরণ করেছেন তার হিসেব দিতে এসেছি আজ। আপনি শুধু আমাকে খাটাননি, আমার শৈশবটাও কেড়ে নিয়েছেন। ঠিক সেই মুহূর্তে মাহিরের বাবা খালিদ আসে সেখানে। তিনি মাহিরকে চেঁচাতে দেখে মেজাজ হারিয়ে ফেলে আর সপাং করে মাহিরের গালে একটা চড় মারেন। খালিদ সাহেব রেগে গিয়ে বলেন, রাহেলা, মায়েরকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? তোর সাহস তো কম না? তুই বড় হয়েছিস বলে তোর মায়ের বয়সী একজন মহিলার সাথে এভাবে বেয়াদবি করছিস? এই কি আমি তোকে শিখিয়েছি? কোথায় ছিল এই 6 মাস? ওর বাবার কথা শুনে মাহির হাসে, তবে সেই হাসিতে কান্নার সুর মিশে থাকে। সে নিজের গানটা ডলতে ডলতে বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আজও আপনি কোনো কিছু না জেনেই হাত তুললেন? আপনি তো আমার বাবা, তাই না? যখন আমি 15-16 বছরের কিশোর ছিলাম, আপনি আপনার বিজনেসের জন্য মাসের পর মাস বাইরে থাকতেন, আর এই মহিলা আমাকে দিয়ে বাড়ির সব নোংরা কাজ করাতেন। ওনার নিজের ছেলেরা তখন রাজার হালে বসে থাকতো, আমাকে পড়াশোনা করতে দিতেন না, মাকে নিয়ে বিশ্রী গালি দিতেন। আমি রাতের পর দিন না খেয়ে কাটিয়েছি, অথচ আপনি কখনো জানতেই চাননি আপনার সন্তানটা কেমন আছে। এই মহিলা গরম খুন্তি দিয়ে আমার পিঠে ছ্যাঁকা দিয়েছেন, আমাকে দিয়ে বাড়ির সব কাপড় কাচিয়েছেন। আপনি কি একবারও বুঝতে চেয়েছেন আমার কষ্ট? বাড়িতে ফিরে তার অভিনয়টাই দেখতে, মিথ্যা কথা বলে তোমার কাছে খারাপ করিয়েছে। মাহির এবার রাহিলার দিকে ফিরে চিৎকার করে বলে,
আর আপনি আপনি তো একজন মা, তাই না? ছোটোবেলায় আমি যখন আপনাকে ভালোবেসে মা ডাকতাম, আপনি কেন আমাকে গালি দিতেন? কেন বলতেন আপনার ধারের কাছে না যেতে? একটা মায়ের মনে কি অন্য কারো সন্তানের জন্য একটু জায়গা থাকে না? আমি কি এতটাই ফেলনা ছিলাম? আজ আমি এসেছি শুধু আমার নিজের মায়ের ওই শেষ স্মৃতিটা নিতে। মায়ের সেই পুরনো ছবিটা নিয়েই আমি চলে যাব। আপনাদের এই নোংরা টাকা বা বাড়ির ওপর আমার কোনো লোভ নেই। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাকে চিনবে না। মাহিরের এই আর্তনাদ দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে থাকে। খালিদ সাহেব অবাক হয়ে যায়। রাহেলাও চুপ করে থাকে। খালিদ তার ছেলের চোখের দিকে তাকিয়ে এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়। রাহেলার মুখটা অপমানে আর অপরাধ বোধে কালো হয়ে গেছে। মাহির ঘর থেকে তার মায়ের একটা ধুলোমাখা ছবি বের করে আনে। সে যখন বেরিয়ে যেতে চায় তখন খালিদ সাহেব পিছন থেকে দৌড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। খালিদ সাহেব কান্নায় ভেঙে পড়ে বলে, আমাকে মাফ করে দে রে বাবা, আমি অন্ধ ছিলাম। আমি শুধু টাকা কামানোর পেছনে ছুটেছি, কিন্তু আমার ঘরের ভেতরে যে এত বড় অন্যায় হচ্ছে সেটা বুঝিনি। আমি আজই ওই মহিলা আর তার ছেলেদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুই থাক বাবা, তুই যাস না। এসব আমার প্রয়োজন নেই, আমি চলে যাব। রাহেলাও তখন মাহিরের পায়ের কাছে এসে বসে পড়ে। তাই চোখেও আজ সত্যিকারের অশ্রু। সে বুঝতে পারে মাহিরের ভিতরটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে তার কারণে। রাহেলা কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি রে মাহির, আমি শয়তানের মতো আচরণ করেছি তোর সাথে। আমাকে তুই যা খুশি সাজা দে, কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিস না। আমি আজ থেকে তোর আসল মা হওয়ার চেষ্টা করব। তুই থাকলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। তুই যাস না বাবা। মাহি দীর্ঘক্ষণ চুপ করে থাকে। সে জানে না এই ক্ষমা কতটুকু সত্যি, কিন্তু আরমান সাহেবের কথা তার মনে পড়ে। ক্ষমা করলে মনের বোঝা হালকা হয়। মাহি তার বাবার কাঁধে হাত রাখে। সে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো সবাইকে একটা সুযোগ দিবে। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই ইরার ঘুম ভেঙে যায়। জ্বরের ঘোরে রাতটা প্রচণ্ড যন্ত্রণায় কেটেছে তার। সকালে চোখ মেলেই সে অবচেতনভাবে দরজার দিকে তাকায়। আগে এই সময়ে মাহির নক করে ট্রে হাতে খাবার আনতো। তার হাতে থাকতো ধোয়া ওঠা আদা চা আর মুখে এক চিলতে বিনয়ী হাসি। ইরা আজ অনেকক্ষণ সেই হাসি মুখটা দেখার অপেক্ষা করে, কিন্তু চারপাশ একদম নীরব। বিছানার পাশের টেবিলটা খা খা করছে। মাহিরের দেওয়া সেই যত্ন আজ নেই। ইরা দীর্ঘশ্বাস ফেলে নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু শরীরটা বড্ড দুর্বল লাগছে। সে মনে মনে ভাবে অফিসে গিয়ে আজ মাহিরকে একবার সরি বলবে। কালকের ব্যবহারটা হয়তো একটু বেশি রূঢ় হয়ে গেছে। ইরা দ্রুত তৈরি হয়ে অফিসের দিকে ছুটে। নিজের মনের অস্থিরতা লুকোতে সে আজ আরও বেশি গম্ভীর হওয়ার ভান করে। অফিসে ঢুকে প্রথমেই তার চোখ যায় মাহিরের ডেস্কে। সেখানে জুথি আর রাহিল বসে কাজ করছে, কিন্তু মাহিরের চেয়ারটা শূন্য। ইরা নিজের কেবিনে ঢুকে বারবার জানালার কাঁচ দিয়ে বাইরে তাকায়। 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় পার হয়, কিন্তু মাহিরের দেখা নেই। ইরা মেজাজ হারিয়ে মাহিরের নাম্বারে ফোন দেয়, কিন্তু ওপাশ থেকে সে একই যান্ত্রিক আওয়াজ ভেসে আসে যে ফোনটি বন্ধ আছে। ইরা বিড়বিড় করে বলে, সহ্য, ফোনটা অফ করে রাখার মানে কি? এত ইগোই ছেলে, একটা চড় মেরেছি বলে সে অফিসে কামাই করবে? মিস্টার মাহিরকে আজ আসতে দাও, এবারে মজা দেখাচ্ছে। কিন্তু মাহির আর আসে না। ইরা বাড়িতে আসে, তার বাবাকে জিজ্ঞেস করে, কিন্তু মাহির আসে না। কালকেও পার হয় একই রকম, মাহির ফেরে না। ইরার মেজাজ খারাপ হয়। এভাবেই কেটে যায় 2 সপ্তাহ। মাহির আর ফিরে আসে না। ইরার মনে হতে থাকে পুরো অফিসটা যেন প্রাণহীন হয়ে গেছে। আগে মাহির সারাক্ষণ তার আশেপাশে ঘুরঘুর করতো, তাকে এটা সেটা দিয়ে সাহায্য করতো। এখন ছোট ছোট দরকারি কাজের জন্য ইরাকে বারবার অন্যকে ডাকতে হচ্ছে। ইরা লক্ষ্য করে সে ঠিকভাবে খেতে পারছে না। প্রতিবার খাবারের প্লেটের দিকে তাকালে মাহিরের সেই পোড়া হাতের কথা মনে পড়ে যায়। মাহির কীভাবে যত্ন করে তাকে খাবার এনে দিত, সেই স্মৃতিগুলো বিষের মতো তার বুকে বিঁধতে থাকে। ইরা 2 সপ্তাহ ধরে প্রায় না খেয়ে কাটিয়ে দেয়। তার চোখ মুখ বসে গেছে, শরীরের উজ্জ্বলতা যেন উধাও হয়ে গেছে। বাড়িতে ফিরেও শান্তি নেই। ড্রয়িং রুমে আরমান সাহেবকে দেখে ইরা শান্ত হয়ে বসতে চায়। আরমান সাহেব মেয়ের এই শীর্ণ দশা দেখে স্থির চোখে তাকিয়ে বলেন, তুই কি মাহিরকে মিস করছিস? সেটা খুব বেশি অহবোধ করছিস ওর?
ইরা আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই চোখের কোণে পানি জমে ওঠে। সে বাবার দিকে তাকিয়ে ধরা গলায় বলে, হ্যাঁ বাবা, আমি ওকে প্রচণ্ড মিস করছি। ও নেই বলে মনে হচ্ছে আমার চারপাশে সব বাতাস যেন ফুরিয়ে গেছে। ও আমাকে যেভাবে ছায়ের মতো আগলে রাখতো সেটা আমি এখনও বুঝতে পারছি। আমি ওকে অনেক বড় অপমান করেছি বাবা। ওকে কখনো আমাকে ক্ষমা করবে? আমার কিছু চাই না, আমি শুধু মাহিরকেই চাই। আরমান সাহেব পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বের করে ইরার সামনে ধরে। তিনি ম্লান হেসে বলেন, তাহলে যা, এই ঠিকানাতে গিয়ে দেখ যদি পারিস মাহিরকে ফিরিয়ে আনতে পারিস কিনা। সেটা তো চেষ্টা, তবে আমার মনে হয় মাহির এত সহজে ফিরবে না। ওর আত্মসম্মানে তুই খুব বড় আঘাত দিয়েছিলে। ইরা ইরা অবাক হয়ে ঠিকানাটার দিকে তাকায়। সে স্তম্ভিত হয়ে বাবার দিকে তাকিয়ে বলে, তুমি আগে থেকেই জানতে বাবা মাহির কোথায় আছে? এত তো আমাকে বলোনি কেন? আমি কত কষ্ট পাচ্ছিলাম, তুমি তো সব দেখেছিলে। কেন বলিনি সেটা তুই ভালো করেই জানিস। ইরা, তুই মানুষ চিনতে ভুল করেছিলি। তুই মাহিরকে ঘৃণা করতে চেয়েছিলে, তাই আমি তোকে এই সুযোগ দিয়েছিলাম। এখন যা, ওকে ফিরিয়ে আনার দায়িত্ব সম্পূর্ণ তোর। দেখি তোর ভালোবাসায় কতটা জোর আছে। ইরা কাগজটা হাতে নিয়ে আর দেরি করে না, দৌড়ে বাহিরে আসে। শহরে যান্ত্রিকতার পিছনে ফেলে ইরা যখন মাহিরদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন গোধূলি বেলায় ম্লান আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাড়ির সামনে বড় একটা কৃষ্ণচূড়া গাছ, যার নিচে বসে আছে মাহির তার বাবার সাথে কথা বলছে। মাহির দেখে একটা গাড়ি ওদের বাড়ির ভিতরে ঢুকছে। মাহির ভাবে তার বাবার বিজনেস পার্টনার আসছে। মাহির চুপ করে বসে থাকে, ওর বাবা চলে যায়। কিছু সময় পর মাহির অনুভব করে ওর পিছনে কে যেন এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকাতেই দেখে ইরা। মাহির তাকে দেখে মাহির বসা থেকে উঠে দাঁড়ালো, কিন্তু তার চোখে সে আগের মতো মুগ্ধতা নেই। সেখানে আজ শুধু একটা শূন্যতা আর অভিমান। ইরা ধীর পায়ে এগিয়ে আসে, তার চোখ মুখ বসে গেছে, চুল এলোমেলো হয়ে আছে, কিউট ফেসে ছিটে ফোটাও নেই তার মধ্যে। সে মাহিরের সামনে গিয়ে দাঁড়াতেই তার গলার স্বর বুঝে আসে। ইরা অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলে, মাহির, আমি এসেছি। তুমি কি আমার সাথে একটিবার কথা বলবে না? আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু তুমি এভাবে নিরুদ্দেশ হয়ে গেলে কেন? ম্যাম, আপনি এখানে এই বাড়ি চিনলেন কি করে, কিভাবে? ইরা আর কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ ইরা এগিয়ে আসে দ্রুত পায়ে। মাহির কিছু বোঝার আগেই ইরা এসে মাহিরের বুকে মুখ লুকিয়ে দুই হাতে জড়িয়ে ধরে। মাহির পাথর হয়ে যায়, ইরার গা কাঁপছে। সে বলে, মাহির, কোথায় চলে গিয়েছিলে আমাকে রেখে? 2 সপ্তাহ তোমাকে দেখিনি, কত চিন্তা করেছি। আমি আমি সারা রাত ঘুমাতে পারিনি। কোথায় গেছিলে তুমি? কেন এভাবে চলে গেলে? মাহির এক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, ম্যাম, কি করছেন কি আপনি? এইভাবে আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? ছাড়ুন, আমি সামান্য কর্মচারী আপনার। আপনি নিজেই বলেছেন আমি আপনার কল্পনারও যোগ্য না, 3rd ক্লাস মানুষ আমি। তাহলে এখন এভাবে? ইরা আরও শক্ত করে ধরে মাহিরকে, তারপর মাহিরকে থামিয়ে বলে, চুপ করো, এখন কিচ্ছু বলবে না। আমি প্রতিটা সেকেন্ড মরে যাচ্ছিলাম তোমার অভাবে। তুমি ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। মাহির, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। ম্যাম প্লিজ ছাড়ুন, প্লিজ। মাহির আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ইরা ততটাই কাছে আসে। কিছুক্ষণ এভাবেই থাকে দুজন। তারপর ইরা মাথা তোলে, চোখ ভিজে, মাহিরের শার্টও ভিজে একাকার। ইরা হুট করেই বলে, মাহির, আমি তোমাকে ভালোবাসি। মাহির পিছিয়ে যায়, একটু দূরত্ব রাখে, তারপর বলে, ম্যাম এসব বলবেন না। তুমি আমাকে ম্যাম বলবে না। আমি আজ এখানে তোমার বস হয়ে আসিনি মাহির। আমি তোমার ভালোবাসা ভিক্ষা করতে এসেছি। আমি জানি আমি তোমার আত্মসম্মানে আঘাত করেছি, তোমাকে সবার সামনে চড় মেরেছি, কিন্তু বিশ্বাস করো মাহির, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমি তোমাকে আর হারাতে চাই না। ম্যাম এসব নাটক এখন বন্ধ রাখেন। আপনার এই মায়াকান্না আমার কাছে আর কোনো মূল্য রাখে না। আমি আরমান সাহেবের সাথে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন যে 2-1 দিনের ভিতরেই আপনাকে সব প্রপার্টি আর বিজনেস বুঝিয়ে দেবে। সেই দিনই আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আমরা চিরতরে আলাদা হয়ে যাব। আপনি আপনার অভিজাত্য নিয়েই থাকবেন, আর আমি আমার এই সাধারণ জীবন নিয়ে। না মাহির, না, আমার কিছুই লাগবে না। আমি কোনো প্রপার্টি চাই না, কোনো কোম্পানি চাই না। আমি শুধু তোমাকে চাই মাহির। আমি বুঝতে পেরেছি টাকা আর অহংকার কোনো মানুষকে সুখ দিতে পারে না। আমি আমি আজ থেকে আর তোমার বস নই। আমাকে ম্যাম বলবে না, আমাকে তোমার বউ বলবে। আমি তোমার সেবা করে সারা জীবন কাটিয়ে দিতে চাই।
মাহির মুখ ফিরিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। ইরা তখন দৌড়ে গিয়ে মাহিরের পা জড়িয়ে ধরে মাটির উপর বসে পড়ে। ইরার মতো একজন অহংকারী মেয়ের এই অবস্থা দেখে মাহিরের বুকটা কেঁপে ওঠে। ইরা কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, মাহির আমি তোমার পা ধরছি, আমাকে ফিরিয়ে দিও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমাকে একটা সুযোগ দাও আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করার। আমি তোমাকে ছাড়া এক পাও নড়বো না এখান থেকে। ম্যাম উঠুন প্লিজ, এটা ঠিক না। তুমি রাজি হও। মাহির এদিক ওদিক তাকায়, নিজেকে সামলানোর চেষ্টা করে কেউ দেখছে কিনা সেটা চেক করে নেয়। ঠিক তখন পিছন থেকে গলার আওয়াজ আসে। মাহির বাবা। মাহির ঘোরে, চমকে উঠে সে। আরমান সাহেব এগিয়ে আসছে, পিছনে রাহেল, জ্যোতি আর মাহিরের বাড়ির সবাই। তারা কাছে আসে। বাবা রাজি হয়ে যাও, মেয়েটা 2 সপ্তাহ ধরে কেঁদেছে, আমাকে কাঁদিয়েছে, বলেছে তোমাকে ছাড়া থাকবে না। আমি তো অবাক, এই মেয়ে জন্মের পর থেকে কাঁদতে দেখিনি, 2 সপ্তাহ ধরে কেঁদেছে, এটা প্রথমবার দেখলাম। ইরামা রাজি হয়ে যাও, চলো সবাই, ওদের একটু একা থাকতে দাও। ভাই, ম্যাম পা ধরে বসে আছে, এবার রাজি হও। মাহির ভাই, এত কঠিন হইও না। রাজি হ বেটা, কি করছিস কি? রাজি হয়ে যাও মাহির। মাহির চারদিকে তাকায়, সবাই একই কথা বলছে। মাহিরের মন গলে, সে নিচে তাকায়। ইরা এখনো পা জড়িয়ে বসে মাথা নিচু করে আছে। মাহিরের বুকের ভিতরটা ভেঙে যায়। এই মানুষটা এতটা পরিবর্তন হয়ে গেল। এই একই মানুষটা যে অফিসে চিৎকার করে, যে চড় মারে, যে কঠিন মুখে সবাইকে শাসন করে, সে এখন মাটিতে বসে আছে। মাহি ধীরে ধীরে নিচু হয়, দুহাত দিয়ে ইরার কাঁধ ধরে টেনে তোলে। উঠুন ম্যাম। ইরা মাথা তোলে কিন্তু ওঠে না, চোখে পানি জমে টল টল করছে। মাহির দেখে অবাক হয়। মাহির বলে, উঠুন বললাম। ইরার সাথে সাথে মাহিরের ঝাড়ি খেয়ে উঠে দাঁড়ায়। দুজন মুখোমুখি হয়ে দাঁড়ালো। মাহির কিছুক্ষণ তাকিয়ে থাকে ইরার দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর কখনো এভাবে পা ধরে বসবেন না, এটা মানায় না আপনাকে। তাহলে বলো রাজি। একটা শর্ত আছে। কি? আর কখনো আমার উপর চিৎকার করবেন না, অফিসে হোক বাড়িতে হোক, আমাকে অপমান করবেন না। আর সোফায় কিন্তু আর ঘুমাবো না। ইরা লজ্জা পায়। হঠাৎ লজ্জায় ওর গালে একটা লাল আভা আসে। সে আস্তে গলায় বলে, আচ্ছা। আর আমাকে ভালো করে খেতে দিতে হবে, নিজে রান্না করে খেতে পারবো না। আচ্ছা। আর আর কি? শেষ করো না কেন? আমাকে বস মানবেন। ইরা একটু থামে। আরমান সাহেব হাসতে হাসতে বলে। ইরা মাহিরের দিকে তাকায়, মাহিরের বুকে হাত দিয়ে যায়। মাহির সরে আসে। মাহির বলে, ও আগে উত্তর। আচ্ছা তুমিই বস। মানে হলো তুমি যা বলবে তাই করবো। সত্যি তো? সত্যি রে। মাহির একটু হাসে, তারপর দুহাত বাড়িয়ে ইরাকে কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে তাকে। মাহিরের বুকে মাথা রেখে ইরা আবারও কাঁদে, খিলঘুষি মারে। পিছনে রাহেল হাততালি দেয়। সে বলে, অবশেষে রজনীগন্ধা পাবার লোক এসে গেছে মাহির ভাই। টক ফুচকাও খেতে হবে তো এবার। চুপ ফাজিলেরা। সবাই হাসে। আরমান সাহেব কেঁদে ফেলেছে খুশিতে। তিনি চোখ মুছে চুপচাপ। ইরা মাহিরের বুকে মুখ লুকিয়ে রেখেছে। মাহির বলে, এরপর থেকে অফিসে বকাবকি করলে কিন্তু বাসায় হিসাব নেব। মানে? মানে হ্যাঁ, তুমি যা বলবে। তাহলে বসকে? ইরা একটু মুখ তোলে, মাহিরের চোখের দিকে তাকিয়ে বলে, তুমিই বস। মাহির হাসে। আরমান সাহেব আস্তে বলে, চলো সবাই, ওদের একটু একা থাকতে দাও। রাহেল যেতে যেতে জ্যোতিকে বলে, আপু, শেষ পর্যন্ত ম্যাম পা ধরলেন, বিশ্বাস হচ্ছে না। ভালোবাসাই সব হয়। মাহির ইরাকে নিয়ে পুকুর পাড়ে চলে আসে। দুজন বসেছে পাশাপাশি, বাতাস বইছে, পানিতে ঢেউ উঠছে। মাহির ইরার মাথায় হাত রাখে। মা দেখেছো, শেষ পর্যন্ত একটু শান্তি পেলাম। ইরা চোখ বুজে থাকে মাহিরের বুকে।